Capital FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন। তেমন করে আরো একবার বলে শুরু করছি আজকের আয়োজন। ইকরাম, আপনার কাছ থেকে শুনবো আপনার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা। এই তো কিছুদিন আগে আমার দাদা মৃত্যুবরণ করলেন। আমি ছিলাম ঢাকাতে। আমাকে 8টা সাড়ে 8টার দিক সকাল নক করা হলো। আমি ডাকে সাড়া দিলাম। বাসায় পুছলাম যে দেখি দাদার লাশটি উঠানের এক কোণে পড়ে আছে। বাড়িতে কেউ হই হুল্লার, কান্নাকাটি ইত্যাদি। আমি দেখে মানে খুবই একটা আশ্চর্যজনক বিষয় আমার কাছে উপলব্ধি হতে লাগলো। সর্বপ্রথম যখন দাদার নিকট পৌঁছি, তার আবেগে দাদাকে জড়িয়ে ধরে দাদার চেহারা মুবারক ওটার উপর চুমু খাই, খুব কান্না করি, জড়িয়ে ধরি। আমার ফুপি ইত্যাদি যারা আছেন তারা সকলেই আমাকে বলতেছে যে ছেড়ে দাও, হবে না ইত্যাদি ইত্যাদি সান্ত্বনামূলক বাক্য ব্যবহার করতেছে, আমাকে বলতেছে কান্না করো না। যখন আমি দাদাকে জড়িয়ে ধরলাম তখনই আমার শরীরের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতেছে, কিন্তু ভয় আর আবেগ দুটা আলাদা হয়ে গেল। আমার আবেগটাই ভয়কে জয় করে নিল। আচ্ছা, আমি ফুপুরা সরে যাওয়ার বলতেছে তুমি সরে যাও, তারপরেও আমি দাদার চেহারা মোবারক আবার চুমু খাই। অনেক সময় পার হলো, আমি দাদার গোসলের টাইম হইলো, তাকে গোসল দিবে। তো গোসল দেওয়ার জন্য আমাদের এলাকার একজন বয়স্ক বৃদ্ধ আর আমার মেঝো চাচা সেও সাথে ছিলেন। তো ওটা মশারি টানিয়ে ওখানে লাশ ধোয়ানো হচ্ছে। আমি এই জীবনের প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত লাশ কিভাবে ধয় ইত্যাদি সেটাকে দেখি। দেখতেছি খুব আবেগ নিয়ে, তবে ভিতর থেকে আমি ভয় পাচ্ছি। যখন সকল কার্যক্রম শেষ হয়ে গেল, জানাজার নামাজও শেষ হয়ে গেল, দাফন করার জন্য সকলে বলতেছে এটা তোমার দাদা, তুমি কবরের মধ্যে ফার্স্টে নামো। আমি সর্বপ্রথম আমি আমার মেঝো চাচা কবরের মধ্যে নামি। আচ্ছা, কবরের মধ্যে নেমে দাদার লাশকে রাখি। যখন কবরের মধ্যে আমি বিদ্যমান তখন কেমন যেন আমার খুব ভয় পাচ্ছিলাম। মানুষ দেখতেছিলাম, কেমন যেন মনে হচ্ছিল যে হাই মাটির ঘর, এখানে এই লাশটাকে শুয়ে রাখা হবে, এটা ঢেকে রাখা হবে ইত্যাদি একটা কল্পনা জল্পনা আমার মনের মধ্যে খুব তীব্র আকারে মানে ইয়া করতে লাগলো। মাগরিবের সময় সন্ধ্যা নামাজ পড়ে আমি আমার বাড়ির পাশের মসজিদে নামাজ পড়লাম। আচ্ছা, নামাজ পড়ার পর আমি একা একা আমার বাড়ির মধ্যে প্রবেশ করতেছিলাম। এর মধ্যে দেখি লাশ আমার সামনে পড়ে আছে। আপনার দাদার লাশ? হ্যাঁ, যেটা আপনি নিজে কবরে রেখে, যেটা কবরে রেখে আসলাম সেটা আমার সামনে ছিল। আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম। সকলকে মসজিদে রেখে আসছিলাম। এটা দেখে আমি হঠাৎ চমকিয়ে যাই। কেমন যেন ভিতর থেকে খুবই ভয় পাচ্ছিলাম। আর ভিতর থেকে যে একটা শব্দ করব, কাউকে ডাকবো, আমি পাচ্ছিলাম না। বা তাকিয়ে দেখি যে নিকটে কেউ নেই,
আচ্ছা। তা আমি ডানে বামে তাকাইলাম, দেখি আমার শরীরটা ভার হয়ে যাচ্ছে। আচ্ছা। এদিকেই বাম দিকে ডান দিকে পশ্চিমে যদি তাকাই তাহলে দেখি আমাদের পুষ্কুনি। ওই পুষ্কুনির পারে একটা আম গাছ আছে, সোজা আমার মেজো কাকার ঘরের সাইড দিয়ে। আচ্ছা। ওখানে অবলোকন করি একটা কুকুর করে তাকিয়ে আছে। আমি যখন তাকাই কুকুরের চোখের উপরে চোখ পড়ে যায় আমার। আচ্ছা। পরে তখন আরো ভীষণ ভয় পেয়ে যাই। তখন একটু সাহস করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি, কিন্তু কেমন যেন আমার শরীর একেবারে থুবড়ে যায়। আমি আর সামনে অগ্রসর হইতে পারি না। এরকম অবস্থাটা 4 থেকে 5 মিনিট। আমার ভাই ব্রাদার যারা আছেন ওনারা মসজিদ থেকে বের হয়ে নিকটে চলে আসছে। তবে আমি একটি অবস্থার মধ্যে আছিলাম, আমি বলতে পারলাম না কি হয়ে গেল, কিন্তু নিজে নিজে খুব ভয় পাচ্ছিলাম। আর কাউকে যে বলবো বিষয়টা, কাকে বলবো, কে বা বিশ্বাস করবে, তাই কাউকে বললাম না। আচ্ছা। ওই অবস্থায় ওটাকে আমি রেখে দিলাম। ভয় পাচ্ছিলাম, বাড়িতে গেলাম, কিছু খাওয়া দাওয়া করো, সারাদিন তো খুব কান্নাকাটি করলা, দাদার লাশকে নিয়ে জানাজা দিলা, কবরে রেখে আসলা, কিন্তু খাওয়া দাওয়ার মতো সিচুয়েশন আমার হচ্ছে না। আপনার মাথার মধ্যে তখন অন্য একটি কি জিনিস কাজ করতেছে, চাই আমি কি দেখতেছি। আমি ডানে তাকাই বামে তাকাই, কেমন যেন দেখি এই লাশটা আমার ডানে, আবার দেখি বামে, আবার এদিকে তাকাই দেখি কুকুর, আবার কিছুক্ষণ পর তাকাই দেখি কুকুরটা নাই। তো বেশ এরকম হচ্ছিল এশার নামাজের আগ পর্যন্ত। আচ্ছা। তারপরে আমার ভাই ব্রাদার যারা ছিলেন ওনাদের সাথে বসে বেশ দাদার যে হিস্টোরি, দাদা কেমন ছিলেন, দাদার এইসব গল্প আমরা বলতেছিলাম, আর একটু মানে আফসোস করতেছিলাম যে সে চলে গেল, ইত্যাদি ইত্যাদি। 11টা তখন শোয়ার জন্য বলতেছে তোমরা ঘুমিয়ে পড়ো। আচ্ছা। বাড়ি থেকে বলতেছে তোমরা ঘুমিয়ে পড়ো। তা আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ভাবতেছি আজকে রাত্রে যে ঘুমাবো আর কারোর সাথে ঘুমাবো, ডানে বামে যেন সাহসী বা বুঝমান কেউ থাকেন, যদি আমি ভয় পাই যাতে আমার শারীরিক কোনো ক্ষতি না হয় বা মানসিক কোনো ক্ষতি না হয়। ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে আমার মেজো ফুপুর বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো মেজো ফুপুর বাড়িটা হচ্ছে এমন একটা স্থানে বিদ্যমান, চারপাশে কোনো বাড়ি নেই, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, পাশে হচ্ছে আপনার জিলাফি বাগান। আচ্ছা। আর জিলাফি বাগানটা পাশে আরেকটা আছে ভিটা, যেখানে ভূত ভিটা নামে পরিচিত আগে থেকেই। হ্যাঁ। আচ্ছা। তো যখন ওই বাসায় ঘুমাতে যাব তখন আমার ছোট কাকা সহ আরো কয়েকজনে আমরা ওদিকে গেলাম। বাড়িতে লোকজন অনেক, আমাদের ঘরে সংকুলন হচ্ছে না জায়গা, তাই আমরা ওদিকে রওনা করছি। কম বাজে ঘড়ি নির্দিষ্ট করে দেখিনি। পথে ওই ভূত ভিটার তার কথা আমার স্মরণ আসলো। আচ্ছা। তখন আমি সবার সামনে আগে আগে হাঁটতেছি, ওদিক তাকাই, আমি হুবহু যেই লাশটা আমাদের বাড়িতে দেখেছিলাম এখন দেখি যে ভূত ভিটার কাছে সে লাশটা বসে আছে। সে একই লাশ? হ্যাঁ, একই লাশ, আপনার দাদুর লাশ? হ্যাঁ, দাদার লাশ। সে বসে আছে, সে হাসতেছে। এই অবস্থা দেখে আমি ওখানে চমকায় যাই, মানে আমার শরীরে খুব জোরে ঝাঁকি মারে। কিন্তু আমার পাশে যারা ছিলেন তারা বুঝতে পারেনি যে তারা তো মানে গল্প করতেছে, দুঃখ করতেছে, ওর কানে একটা বলতেছে, ও একটা বলতেছে, মানে এক সময় না যদি কেউ হয় একই বয়সের, যেটা হয়ে থাকে। তো এই পরিস্থিতি দেখা আমি ওখানেও নিজেকে নিয়ন্ত্রণ করলাম। এর কল্পনাটা আসতেছে যখন আমি কবরের মধ্যে নামি, লাশটা যে রাখি, বাঁশ দিয়ে যখন লাশটাকে এক এক করে ঢেকে ফেলাই, ওই যে লাশটার যে মুখটা খোলে না, একটু মুখ কিন্তু খুলে রাখে, মুখ খুলে রাখে, ওই যে চেহারাটা আমার, তার চোখের উপরে চোখটা পড়ছিল লাশের, ওই যে একটা ছবি দৃশ্য, ওইটাই খেলে আমার জল্পনা কল্পনা আসে আর আমি ভয় পাইতে থাকি। আচ্ছা। তারপরে শোয়ার জন্য প্রস্তুতি নেই, বাসায় যাই।
এখন শোয়ার জন্য খাটে যাই, ভাই ব্রাদার সবাই ঘুমায় পড়ে। তখন রাত বাজে আপনার 1টা, কিন্তু আমার ঘুম আসছে না, আচ্ছা, ঘুম আসতেছে না। আমি বসে বসে আবার শুয়ে পড়ি, আবার একটু উঠি। অস্থিরতা একটা, মানে অস্থিরতা, মানে কাউকে যে বলবো বিষয়টা, কাকে বলবো, কে হাসি দেয়, কে লজ্জা দেয় বা ইত্যাদি, এই কারণে কাউকে বলিনি। আচ্ছা, আর আমি যদি কাউকে বলি হয়তো বা আরো বেশি ভয় পাইতে পারে, কাল্পনিক একটা জিনিস চিন্তা করতে পারে, ভয় পেতে পারে। রাত ঠিক 2টা বাজে, আমার হাতে ফোন ছিল, আমি ফোনে দেখি 2টা বাজে। তখন ভাবতেছি এত রাত জাগনা থাকবো, এখন একটু ঘুমিয়ে পড়ি। আচ্ছা, ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। এর মধ্যে আমি যেখানে শোয়া ছিলাম, আমার পাশে যে লোকটা শোয়া, সে দেখি ওই কাফনের কাপড় পরা অবস্থায় হুবহু দাদার লাশ হয়ে আমার পাশে শুয়ে আছে। মানে আপনার যে স্বজন বা আত্মীয় যারা হ্যাঁ, শুয়েছেন আপনার পাশে, আমার পাশে। তাদের কি আপনার মনে হচ্ছে লাশের মতো? লাশের মতোই সে আমার পাশে শুয়ে আছে। আচ্ছা, আমি যখন তার দিকে এই অবস্থা দেখে আমি যে এমন ভাবে ভয় পাই, মানে আমার ভিতর কেমন যেন ফাইটা যাইতেছে, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমি প্রকাশ পাচ্ছে না, থাকার চেষ্টা স্বাভাবিক করছেন। অবস্থায় আছে, চেষ্টা করতেছি। তারপরে আমি ভয় পেলাম, বেশ ভয় পেলাম, হাত পাও কাঁপা শুরু করে দিল। তখন আমি আপনার চারকুল, তারপরে সূরা কোরআন শরীফ থেকে কিছু অংশ পাঠ করলাম, একা একাই পাঠ করতেছি, নিজের শরীরে দম করতেছি, ফু দিতেছি, কিন্তু ভয়ে যে কাজ, এটা মানে কোনো মতেই যাচ্ছে না, দূর হচ্ছে না। দূর হচ্ছে না। আমি দেখতেই পাচ্ছি লাশ। এখন যে লোকটা শোয়া ছিল আমার পাশে, ওর দিকে তাকাই, দেখি আমি যে লাশটা যে খোলা ছিল মুখটা, আমি ওর দিকে হুবহু তাকাই, দেখতেছি যে ওই রকম কাফনের কাপড় পরা, মুখটা ওর খোলা। পুরো চমকিয়ে লাফ দিয়ে পড়ে আমি মানে মধ্যবর্তী স্থানে চলে আসি। যারা যারা শুনছেন আমাদেরকে, হয়তো এমনও হতে পারে গত কয়েকদিনের মধ্যেই অনেকেই হয়তো তাদের পরিবারের এমন কোনো একজন আপন কাউকে হারিয়েছেন, যাকে চির বিদায় জানিয়েছেন। আমি আমার ব্যক্তি জীবনে আমার একজন স্বজনকে হারিয়েছি গত 10 তারিখে। এরকম পরিস্থিতিতে যখন আপনি নিজে থাকেন বা নিজে এরকম পরিস্থিতির মুখোমুখি হন, ইকরাম যেমন দেখছিলেন তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই একটি লাশ। এমনকি যখন গভীর রাতে তিনি ঘুমোতে যাবেন রাত 2টোর পরে, তখন তার পাশের যে মানুষটির সাথে একসাথে হেঁটে এসেছেন, একই পথে পাশাপাশি কথা বলতে বলতে এসেছেন, সেই মানুষটিকে পাশে শোয়া অবস্থায় দেখছেন যে তার জায়গায় অন্য একটি লাশ, যাকে তিনি কবরে রেখে এসেছেন, সেই কাফনের কাপড় পরা অবস্থায়, মুখ খোলা অবস্থায়। আপনি এমন পরিস্থিতিতে কি করবেন? একরাম কি করেছেন একরামের কাছ থেকে শুনবো, কিন্তু আপনি আপনার জায়গায় কি করতেন? লিখুন আমাকে facebook.com/capitalfm94.8 আমাদের অফিসিয়াল ফ্যান পেজে, তাবিজের আজকের পোস্টে 26969 নাম্বারটিতে লিখতে পারেন। একরাম, আপনি লাফ দিয়ে ঘরের ঠিক মাঝামাঝি জায়গাটায় পৌঁছে গেলেন, তারপর? মাঝামাঝি ওখানে গেলাম, কিন্তু আমার পার্শ্ববর্তী যে লোকগুলো ছিল, মানে তারা ওই অবস্থায় ঘুমাচ্ছে। মানে কেউ আমার এই অবস্থা দেখে কেউ ঘুম থেকে জাগ্রত হইল না। লাইট জ্বালাইয়ে আমি ওয়াশরুমের মধ্যে গেলাম, চোখ মুখ ধুইলাম, ধোয়ার পর ওখান থেকে চলে আসলাম ওয়াশরুম থেকে আইসা রুমের লাইট জ্বালাইলাম। লাইট জ্বালানোর পর দেখি সবাই ঘুমাচ্ছে। আচ্ছা, সবাই ঘুম পড়তেছে, আমার পাশে যারা ছিলেন তারাও ঘুম পড়তেছে, নাক ডাকতেছে। তো ভাবলাম যে ঘুমাইতেছে, কি দেখলাম চোখে, হয়তো বা ভয় পাচ্ছি। তবে সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে, আমি প্রথম মসজিদ থেকে ফেরার সময় যখন লাশটা দেখি, একটা কুকুর দেখি যে আম গাছের নিচে, ঠিক সেই স্থানেই আমার একটা চাচাতো ভাই আছে ছোট,
ও ঠিক দুপুরের সময় এই তো ও ওখানে হঠাৎ করে দৌড় দিয়া ওখানে চলে যায় উঠান থেকে, মানে বাড়ির উঠান থেকে ওখানে চলে যায়। আমিও কয়েকবার ওখান থেকে ওকে ফিরিয়ে আনছি, একবার দুইবার তিনবার। আমি ওকে ওখান থেকে আই না, ওর উঠানের মাঝে রাইখা ওর আম্মুর কাছে দিয়া বলো একটু দূরে সরে গেছি একটা কাজের জন্য। আচ্ছা, দুপুরে ঠিক দুপুর বেলায় ওখানে যাইয়া ওই পানি আছে পুষ্কুনি, পিচ্চি, ওর বয়স হচ্ছে আপনার 4 বছর কি 5 বছর, হাঁটতে পারে, আচ্ছা, মোটামুটি হাঁটতে পারে, আর কথা বলতে পারে, স্পষ্ট পুরোপুরি কথা বলতে পারে না। ও সরাসরি ওখানে দৌড় দিয়েছে পানির মধ্যে চাপ, আচ্ছা, কোনো কারণ ছাড়াই পানির মধ্যে ঝাঁপ দিলেন। কিন্তু পুষ্কুনি থেকে বাড়ি বেশ দূর, ওখান থেকে যে কেউ ঝাঁপ দেয়, এটা শব্দ হলো মানে বাড়ির লোক শব্দ পাওয়ার মতো সিস্টেম নাই, এতটা দূর যে শব্দটা আসলে বাড়ি পর্যন্ত পৌঁছানোর কথা না। কিন্তু তার মা, বাবুর মা ওটা শুনে ফেলছে। আচ্ছা, শুনে ফেলে যখন দেখলো যে পুষ্কুনিতে একটা পানির শব্দ হইল, তখন এই বাড়ির পিছনের দিকে দৌড় দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে পিছনের দিকে। আচ্ছা, বাড়ির পিছনের দিকে সে দৌড় দিল, যা দেখি কি ও পানির মধ্যে ইয়া হয়ে আছে, ওইরা ভেসে আছে। আচ্ছা, মানে সামান্যতম মাটি মনে তার পায়ের নিচে আছে, মানে একটু যদি পিছলে যায় তাহলে একেবারে ভিতরে চলে যায়। মানে ওকে আর আমরা খুঁজে পাই নাই। কচুরি পানা আছে না, কচুরি পানার নিচে চলে যাওয়ার একটা উপক্রম, খুবই ভয়ানক একটা পরিস্থিতি। কিন্তু ডুবে নাই, ওখানে ছিল। আচ্ছা, আমি পরিস্থিতি শুই না, ওর আম্মু বলতেছে আমাকে দুঃখ করে, আজকে তো দুর্ঘটনা ঘটে যেত এই অবস্থা। আমার ওই কথাটা মনে পড়লো। আমি দুপুরের সময় ওখানে গেছি। যাওয়ার সময় একা একা বাড়িতে সব লোকজন, আমি ওই পুকুরের ঘাটলায় যখন তাকাই, ওই দৃশ্যটা, কুকুরটা আছে না ওখানেই, ওই অবস্থায় কুকুরটা থেকে জিহ্বাটা বাইর করে তাকাই আছে আপনার দিকে। হ্যাঁ, আমার দিকে। আচ্ছা, তাকাই আছে কুকুরটা। কুকুর একটা লাঠি হাতে নিচ্ছে, লাঠি হাতে নিয়ে কুকুরটাকে মারবো, এর মধ্যে দিকে কুকুরটা চোখের সামনে থেকে উধাও। ডানে তাকাই, বামে তাকাই, পিছনে কোথাও পাচ্ছি না খুঁজে। আসলাম, ফিরে এসে নিজেই ভয় পাইলাম, খুব ভয় পাইছি। কাউকে বলিনি, নিজের মধ্যেই এটা লুকিয়ে রাখছি। তারপরে বললাম যে ওখানে কেউ যেও না, কেউ যেন না যায়। আচ্ছা, তারপরে চলে আসলাম। আর বেশ ভয় পাচ্ছিলাম। তবে এটা হচ্ছে আজকের দুপুরের সময়, আমি ঢাকাতে আসলাম আসরের সময়। আচ্ছা, এই যে মানে আপনার দাদার লাশ বা কাফনে মোড়া লাশটি আপনি আপনার চারপাশে দেখতে পাচ্ছেন, এটি এখনো ওই রেশটি কিন্তু আপনার মধ্যে এখনো কাজ করছে। এটার আসলে কোনো সংশয় নাকি কোনো মানে এটাকে আসলে কি বলা যায়? এখন আমার যেটা আমি বুঝতে পারতেছি, আমি যখন কবরস্থানে যাই আর লাশটা কবর দেওয়ার জন্য কবরের মধ্যে নামি, তখনই কেমন যেন আমার মধ্যে একটা ভয় কাজ করে। অথচ লোক আছে অনেক আমার পাশে, শত শত লোক, কিন্তু আপনি যেটি দেখছেন সেটি অন্যরা কেউ দেখতে পাচ্ছে না। আমি যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা অন্যরা দেখতে পাচ্ছে না। আমার ভিতরে যে ভয়টা কাজ করতেছে অন্যরা সেটা বুঝতে পারতেছে না। কাউকে যে বুঝাবো, মানে সেই ভাষাটুকু আমার নিকট নেই যে কিভাবে বুঝালে সে বুঝবে। একদম আপনার কাছ থেকে আমি এটি নিয়ে আরো আসলে কথা শুনতে চাই, কথা জানতে চাই, কারণ আমাদের যারা যারা সাথে রয়েছেন তারা অনেকেই আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, তারা অনেকেই আমাদেরকে শুনছেন, অনেকে লিখছেন ভয় লাগছে, কারো কারো ভয় লাগছে না। আমি একটু টেলিফোনে সংযুক্ত হতে চাই আমাদের সাথে যারা যারা এই সময়টিতে থাকেন। কে আছেন আমার সাথে টেলিফোনে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি ঢাকা ক্যান্টনমেন্ট এমএস থেকে বলতেছি, শহীদ রমিউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের তানভীর আহমেদ। তানভীর,
তানভীর, আপনি তাবিজ কি প্রতিদিন রাতে তাবিজের সাথে থাকেন প্রতি শনিবার? হ্যাঁ ভাই, প্রত্যেক শনিবার আমি রাতেবেলা শুনি ভাই। জি, আপনি কি বলতে আমাদেরকে ফোন করেছেন এত রাতে? আমি শুনবো আপনার কাছে, বলুন। ভাইয়া, আমার এটা নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ভাই, এই জন্য আপনার কাছে শেয়ার করতে চাই ভাই। জি নিশ্চয়ই, আপনাকে সবাই শুনতে পাচ্ছে, আপনি বলুন। ভাই, এটা আমাদের গ্রামে খুলনাতে ভাই, এই যে থানা দিগলি আমাদের ওইখানে। তো ভাই আমি এটা হলো 2016 সালের ঘটনা। তখন আমাদের দাদু ওই যে গরু ছিল, তখন গরুদের ওই যে বিভিন্ন ঘাস খাওয়াতে নিয়ে যেত জমিতে। তখন খুব হয়তো মানে দাদু তখন সন্ধ্যা বেলা ওই সময় গরু আনতে যেতে হয়তো, তখন ভয় পেত। তখন এক সময় যখন সন্ধ্যা হবে, মাগরিব আযান দেবে, দাদু নামাজ পড়বে, তখন গরু আনতে যাওয়ার বলে আমার, তখন তানভীর গরুটা নিয়ে আয়। তখন আমি যাই, তখন গরু আনতে যাই, তখন দেখি একটা কালো একটা ছেলে ওইখানে বসে কামতেছে। তো আমি গরুটা মানে কালো একটা ছেলে কামতেছে, তখন গরুটা আনতে যেতেছি, তখন দেখি আরো আমার কাছে আসে কামতেছে। তখন আমি ওই ছেলেটারে লাথি মারি, তখন ও আরো রাইগে যায় আমার পর। তখন গরুটা আরো লাফালাফি করতেছে ওই ছেলেটা দেখার পরে। তখন গরুটা আমার হাত থেকে যখন ছুটে যাইতেছে, দেখি কি গরুটা এমন মানে ভয়ঙ্কর অবস্থা যে আমি ওইখানে যে অজ্ঞানও পড়ে যাই। তখন আমার এসে সবাই বাড়ি এসে ধরাধরি করে, তখন কি হয়েছে। তখন পরে আমি বললাম কি ওইখানে এরকম দেখছি। তখন আমার দাদিরা বললো কিছু না, ওটা এমনি মনের ভুল। আচ্ছা। তখন আবার এই ঘটনা চলে যাওয়ার পর আমরা আবার ঢাকায় চলে আসি। আমার আব্বু আর্মি চাকরি করে, ওইখানে আবার ক্যান্টনমেন্টে চলে আসি। আবার ফিরে পর আবারও বাড়ি গেলাম 6-7 মাস পর। তখন আবার মোবাইলে একটু গেম আসতো, ফ্রি ফায়ার। তখন ফ্রি ফায়ার খেলতাম। তখন বাড়িতে অনেক পিঠা টিঠা বানাইছে, বউ বাড়িতে আসছে নতুন। তখন দাদু তখন খেলা চলতেছিল বাংলাদেশে, বললো কি আমাদের বাসায় টিভি নাই, তো তখন অন্য বাসায় বাড়িতে যে টিভি দেখা লাগবে। তখন বললাম বউ তখন ভাজা পিঠে বানাইছে। বউ বলছে কি ভাজা পিঠে খায় বাইরে না যেতে। তখন আমি মানি নাই, পুরো বলছে কি না কিছু হবে না, তুমি কিছু মনে করো না, আমি খেলা দেখা লাগবে বাংলাদেশে। তখন আমি বাইর হয়েছি, তখন রাত 10টা-11টা বাজে, যখন বাইর হয়ে গেছি বাইরে, তখন খেলা শেষ, তখন দেখি বাংলাদেশ হারিয়ে গেছে। তখন আমি অনেক মন খারাপ করে একটা পুকুর ঘাটে বসেছি। তখন পুকুর ঘাটে বসে থাকার কারণে পরে গেম খেলতে, গেম খেলার পরে দেখি কি একটা ঠান্ডা একটা বাতাস আমার পাশ দিয়ে চলে গেল। পরে আমি কিছু না মনে গেম খেলতেছি, তখন হঠাৎ করে দেখি কি কে যেন আমার এমন ভাবে থাপ্পড় মারছে। আমি এত ব্যথা হয়েছি যে মনে হয় কোনো এরকম কেউ মনে হয় কোনোদিন আমার এইভাবে থাপ্পড় মারি নাই। তখন আমি খুব ভয়ঙ্কর ভাবে আমি দেখি কি সামনে একটা কোন সাদা শাড়ি পরা একটা মহিলা, মানে চোখ থেকে রক্ত পড়তেছে। তখন আমি ওই দেখে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ি। তখন আবার আমার উঠাইছে, পরে বললো কি হয়েছে, তুই কোন জায়গায় গেছিলি, তোর সারা খুঁজে পাই না, তোর তো দেখি বাড়ি উঠোনের সামনে পড়ে আসছিস। আমি বললাম কি আমি তো উঠোনের সময় ছিলাম না, আমি তো পুকুর কাটে ছিলাম। তখন বললাম কিভাবে কি, পরে হুজুর আসলো বললো কি ও যে ওইখানে বসেছিল ভাষা পিঠে খাইছে, ওখানে জিন ছিল, জিনের কারণে ও জিনের আসর করছে। আর ভাগ্য ভালো যে ঈশার নামাজ পড়ার পর ওখানে আয়াতুল কুরসি পড়ছিল, মনে হয় কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম ভাই। ঈশার নামাজ পরে কোরআন শরীফ পড়ার পরে আমি ওখানে যে গেম খেলার কারণে গেছি, আল্লাহর একটা ওসিলায় আজ বাইতে আসছি। এই আমার ঘটনা ভাই। তানভীর, কোনো ভাই মানে খারাপ কিছু আমার সাথে আর ঘটেনি। পরবর্তী সময় তানভীর আপনার সাথে এই ঘটনা আর হয়তো ঘটেনি, কিন্তু এখনো যখন এরকম কোনো একটি জায়গায় আপনি থাকেন, একা থাকেন, তখন আপনার নিজের অনুভূতি কেমন হয়? ভাইয়া এরকম ভাই অনেক খারাপ অনুভূতি হয়। যেমন ভাই একদিন বাসায় মানে দুপুর বেলার দিক, আমি ক্যান্টনমেন্ট থাকি, তো ভাই আমি বাসা মানে বসেছিলাম, শুয়েছিলাম, বাইরে কলেজ থেকে আসলাম, কলেজ থেকে এসে রেডি হয়ে শুয়েছিলাম। তখন হঠাৎ দেখি কি ভাই মনে করেন লেপ গায়ে, শীতকাল, তখন শীতকালে লেপ গায়ের পরে দেখি কি এমন একটা লেপের মধ্যে এরকম পরিস্থিতির মধ্য থেকে আমরা যাই, যেটি আসলে সব সময় শব্দ দিয়ে, কথা দিয়ে প্রকাশ করা বা বলা হয়তো যায় না। 11টা বেজে 31 মিনিট
ঘড়ির কাটার সময় এই মুহূর্তে আমার সাথে একরাম আছেন। একরামের কাছ থেকে কথা শুনবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমরা আপনার কাছে একরাম। এবং আমি ফিরে আসার আগে আপনি চাইলে, যদি আপনার ইচ্ছে হয়, যদি আপনার মনে হয় যে তাবিজকে আপনি ভালোবাসেন, তাবিজের পাশে আপনি থাকবেন পুরোটা সময়, তাবিজকে আপনি যেমন ভালোবাসেন, তাবিজের জন্য সেরকম ভালোবাসার আরো অনেক মানুষের কাছে আপনি পৌঁছে দিতে পারেন তাবিজকে। facebook.com/capitalfm 94.8 আমাদের অফিসিয়াল ফ্যান পেজে তাবিজের আজকের যে পোস্টটি রয়েছে, যদি আপনার ইচ্ছে হয় আপনি সেটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, আপনার স্বজনদের সাথে, আপনার প্রিয় মানুষগুলোর সাথে। তার কারণ দৈনন্দিন জীবনে আমাদের নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারে। তাবিজ মূলত কোনো কিছুর সমাধান নয়, তাবিজ সাবধানতা। আপনার কাছ থেকে শুনবো আপনার পরবর্তী ঘটনাটি, যেটি আপনি আমাদের সাথে শেয়ার করার জন্য ক্যাপিটাল FM 94.8 এসেছেন। আমি ছোটবেলায় যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম তার পাশে কয়েকটি হিন্দু বাড়ি ছিল। আচ্ছা, ছিল পুরাণ পুষ্করী। আচ্ছা, ওই পুকুর খুবই অনেক আগের। ওখানে হিন্দু ঠাকুর বাড়ি ছিল। তারপর তার পান্না কিছুটা একটু দূরেই এই হিন্দুদেরকে মৃত্যুর পর যে আগুন দেওয়া পোড়া, চিতা পোড়া দিত ওখানে। তো ওটার পাশে একটা বড় বাগান, সেই বাগানের মধ্যে আমার সাথে পড়াশোনা করতো আমার এক বন্ধু, ওদের বাড়ি। মাঝে মাঝে ওর সাথে বিকালে ওখানে যাইতাম। আর ওই ভিটায় ওই আপনার বিভিন্ন কাউ ফল ইত্যাদি ফল ওর সাথে খাইতাম। কাঠ, লিচু এগুলো পাওয়া যেত, এগুলো কুড়াইতাম আর খাইতাম। একদিন দুপুরবেলা ওর আম্মু তেলের পিঠা বানাইতেছিল। আমিও ওর সাথে খাইছি, ও খাইছি। আমি ওর সাথে ফেরার পথে পানি খেয়ে আসছি, তো পানি খেয়ে আসে নাই, এরকম একটা কিছু হয়তো বা। মাঝ পথে আসে হঠাৎ করে ওর মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথা শুরু হওয়ার পর ও বাসায় যায়, আমি চলে আসি। বিকেলবেলা ওদের বাড়িতে যাই, দেখি ওর শরীরে খুব জ্বর। ওর আম্মু বলতেছে কেমন যেন কথা বলতেছে না, শরীরের মধ্যে জ্বর, চোখ মুখ উল্টায় যায় ইত্যাদি এরকম কিছু। তোরা দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি হয়েছে, কি হইলো, একসাথে আসলাম কিন্তু মাঝপথ থেকে তুমি চলে গেলা। তো বলতেছে আমার শরীরটা খুবই খারাপ, তবে আমার খুব ভয় পাচ্ছি। কি কয়, চোখ বুঝতে পারছি না, চোখ বুঝলেই দেখি কি যেন আমাকে নিয়ে যায়, মানে কে যেন আমাকে ধৈরা উঁচা করে নিয়ে যায়। এ কারণে চোখ বুঝতে পারি না। রাত অনেক গভীর হয়। যখনই রাত গভীর হয় তখন ওর আম্মু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, বলে তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু যখনই ওর চোখের মানে পাতা দুটো একসাথে করে একটু ঘুম পড়ার চেষ্টা করে, তখনই লাবদা আবার উঠে যায়। উঠে বলতেছে কে যেন আমাকে নিয়ে যায়, ধরো। তোর আম্মু বলতেছে তো কে নেই, আমি তো কিছু দেখতেছি না। বলতেছে এই যে দেখো দরজায় দাঁড়াই আছে। ওর আম্মু ভয় পেয়ে যায়, ওর সাথে আব্বু থাকে, সেও ভয় পায়। কোথায় কি দাঁড়িয়ে আছে দেখি, দেখে নাই। কয় কোথায় গেল? কয় তুমি যখন দরজার নিকট গেছো তখন সরে গেছে। আচ্ছা, পরে কাছে এখন আর আসবো না, এখন ঘুমাই পড়ো। আবার ঘুম পড়ানোর চেষ্টা করে, আবার লাবদা উঠে যায় 10 মিনিট 15 মিনিট পর। বলে আমারে নিয়ে যেতেছি, আমারে ধরো। তোর আম্মু এক পর্যায়ে আর ঘুমায়নি রাত্রে। সকাল হয়েছে, তখন আমাদের পাড়া একটি হুজুর আছে, তার নিকট গেছে, যে বলতেছে যে এই পরিস্থিতি কি করা যায়। সে বলে নিয়ে আসে। যখন সে হুজুরকে দেখছে, দেখার পর চেঁচামেচি শুরু করছে। আচ্ছা, তার নিকট যাওয়া যাবে না, তার নিকট যাওয়া যাবে না, সে খুব খারাপ, যদি তার নিকট যাও তাহলে আমাকে মেরে ফেলাইব। আচ্ছা, ওর আব্বু খুব সাহস করে বলতেছে তোকে কে মারবে, তোকে মারার মতো কে আছে? বলে ওই তো আমারে মারবে, ওই মারবে। বলছে ওই কে? ওই তো দাঁড়াই আছে। আমি মানে হুজুরকে দেখাচ্ছে? হুজুরকে দেখাচ্ছে না, মানে অন্য একটা স্থানে, মানে
ইয়া করতেছে, লক্ষ্য করে বলতেছে, কিন্তু সেখানে কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি না। ও বলতেছে যে ওই আমাকে মেরে ফেলাবে। আচ্ছা, পরে হুজুরের কাছে যাওয়া হলো। হুজুরে বলো ঠিক আছে, দেখতেছি কি হয়েছে। তা হুজুরে ওকে সামনে ডাকছে। ওরা জোর করে আমরা ওকে ধরে হুজুরের নিকট বসাইছি। আচ্ছা। হুজুরে আর আপনার ছোট আঙ্গুল যেটা, সেটাকে চাপ মারছে জোরে। আচ্ছা। চাপ মারছে মতোই খুব চেঁচামেচি শুরু করছে, বলতেছে যে আমাকে মেরে ফেলাবে, আমার কাছে অনেকগুলো গরু চাইছে, ছাগল চাইছে, আমি এই বাগান দিয়ে কেন যাই, আমি কেন ফল বাগানে উঠি, আমি কেন ফল পারি, এগুলো আবল তাবল বলতেছে। আচ্ছা। তাই হুজুরে বলছে ঠিক আছে হুজুর, পরিস্থিতিটা দেখেন কিভাবে সুস্থ করা যায়। তা উনি বলতেছে ঠিক আছে, দেখতেছি, যত বড় জিন হয় না কেন, যদি ভুল হয়ে থাকে তাহলে এটা সমাধান অবশ্যই আছে। তারপরে হুজুরে জিন হাজির করবে। পানি টানি পড়া আনছে, ইত্যাদি আনছে, আইনা একটা গ্লাসের মধ্যে পানি রাখছে, পানি রেখে ওখানে জিন হাজির করছে ওটা ওখানে। আচ্ছা। মানে যে তুলা রাশি সে দেখতে পায়, আমরা তো আর দেখতে পাচ্ছি না। যে তুলা রাশি সে দেখতে পাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে এখানে কতগুলো জিন আছে, ওকে কতগুলো জিন ডিস্টার্ব করতেছে। ওকে ডিস্টার্ব করতেছে কয়েকশো জিন, ওকে ডিস্টার্ব করতেছে কয়েকশত। আচ্ছা। তারপর জিজ্ঞাসা করলো জিনকে যে তোমরা কেন ডিস্টার্ব করতেছো। বলতেছে ও গাছে উঠা আমাদেরকে আঘাত করছে। গাছে উঠছিল ফল পাড়ার জন্য। আচ্ছা। তো বাগানের মধ্যে সচরাচর কেউ ফল পারে না ওখান থেকে। ওর খুব সাহস ছিল। তো আমাকে বলতেছে কি, দোস্ত তুমি আমাদের বাড়িতে আসছো, চলো আমাদের ওই বাগানের মধ্যে গভীর, যেখানে সচরাচর মানুষ খুব কম যায়, সেখানে কাউ ফল আছে, তোমার পাইরে খাওয়াবো। আমি সাথে গেছি। মানে আপনি ওই সময় সাথে ছিলেন? আমার সাথে ছিলাম। আচ্ছা। ওই যে কাউ ফল পাড়ার জন্য গাছে ওঠে, তারপর থেকেই মানে অসুস্থ বোধ করে, ওখান থেকে ওকে জিনে ধরে। আচ্ছা। জিন বলতেছে যে ও গাছে উঠছে, গাছে উঠে আমাদেরকে ডিস্টার্ব করছে, আঘাত করছে, ইত্যাদি ইত্যাদি। পরে বলে জিনকে বলতেছে তাহলে তুমি কিভাবে এখান থেকে যাবা, তোমার কি দরকার? বলতেছে কি আমাদের কিছু দরকার নেই, আমাদের দরকার শুধু ওকে। ওর নাম ছিল মাসুদ। মাসুদ কে দরকার? কয় না না, মাসুদ করতে দেওয়া যাবে না। কয় না, মাসুদ কি দরকার, মাসুদের সাথে থাকবো। মাসুদ তোমার কি হয়? বলতেছে মানে ওর উপরে তো জিন হাজির করছে, ওকে বলতেছে মাসুদ তোমার কি হয়? ও বলতেছে মাসুদ আমার দোস্ত হয়। আচ্ছা। কয় আগে পরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল? কয় না না, আগে পরে সাক্ষাৎ হয়নি, তবে ওই সময়টায় ওর সাথে আমার খুব একটা গভীর সম্পর্ক, সখ্যতা গড়ে ওঠে। একরাম এই কথাগুলো যখন বলছিল ওই প্রান্ত থেকে, কণ্ঠস্বর কেমন ছিল? মানে ওর কণ্ঠটা একটু মোটা ছিল তখন। মানে আপনার বন্ধুর কণ্ঠটার মতোই হুবহু ওর কণ্ঠই। মানে ওর উপরে জিন হাজির করা হয়েছে, মানে ও কথা বলতেছে না, বলতেছে জিন কথা বলছে, কিন্তু কণ্ঠস্বর এবং মুখ নাড়ছে আপনার বন্ধু। হ্যাঁ, ও বলতেছে। আচ্ছা। পরে বলতেছে কি তাহলে কি তুমি যাবা না এখান থেকে? কয় না। তাই উনি বলতেছে আচ্ছা যাবা না যাহাতে, তাহলে তোমাকে কিছু একটু ইয়া করে উত্তম মাধ্যম দিই। আচ্ছা। আচ্ছা, উত্তম মাধ্যম কি হবে? পরে সরিষা তেল আর মরিচ, শুকনা মরিচ পোড়া মরিচ আনছে, আইনা ওই আগুন জ্বালাইছে। আচ্ছা। আগুন জ্বালায় ওই মরিচ আগুনের মধ্যে ধরছে। আগুনের মধ্যে ধরে পোড়া মরিচ ওই আমার দোস্ত মাসুদের নাকের মধ্যে নিকটে ধরছে। যখনই নিকটে ধরছে তখনই বলে ওমা ওমা আমাকে বাঁচাও, আমাকে ধরো, আমাকে শেষ করে দিল, আমাকে মেরে ফেলাইলো। আচ্ছা। এরকম ভাবে চিকরাচিকি শুরু করে দিল। তারপর বলতেছে কি, এক পর্যায়ে বলতেছে আমি চলে যাব, তবে শর্ত আছে। কি শর্ত? ওর আমাদের নিকট মাপ চাইতে হবে। মানে মাসুদের? হ্যাঁ, মাসুদের। আচ্ছা। এখন মাসুদ কিভাবে মাপ চাইব? ওর প্রতি জিন আসর করে আছে। জিন যদি সরাইতে পারে, ওর শরীর থেকে আলাদা করতে পারে, তাহলে শুনে মাসুদ আলাদা কিছুর উপর জিন হাজির করে ক্ষমা চাইতে পারে। আচ্ছা। তারপরে ওইটাও সম্ভব হইল না।
তারপরে বলতেছে, জিনে বলতেছে যে আমি তোমাদের দিকে 3টা প্রশ্ন রাখবো। পরে হুজুর বলে, আচ্ছা কি প্রশ্ন রাখবা বলো। পরে পানিকে দ্বিখণ্ডিত করে দেখাও। যদি পানিকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে ওর শরীর থেকে চলে যাবে। মানে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আচ্ছা, এখন সে কিভাবে জিন ছাড়াবে? সে তো হতভম্ব হয়ে গেছে, কি করার। তারপর জিজ্ঞাসা করলো যে তোমরা এখানে যারা আছো তোমাদের নাম কি? মানে ওর সাথে যে জিনগুলো ছিল সেই জিনগুলো ছিল খুবই ভয়ানক আর খুবই জঘন্য। ওর বলতেছে যে ওই যে জিন ছাড়া, সে বলতেছে যে জিনের মধ্যে অনেক প্রকার আছে, যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কিছু জঘন্য আছে। যার মানুষের মধ্যে ভালো খারাপ সবকিছু ওদের মধ্যে আছে। তো ওকে যে জিনগুলো আসর করে সে মানে জঘন্য পর্যায়ে, খুবই খারাপ। আচ্ছা, তারপর ওটা সক্ষম না হইতে হইতে আরেকটা ইয়ে আছে, যদি এটা পারো তাহলেও সম্ভব। কি সেটা কি? সূর্যের আলো একটা কিছুর মধ্যে আটকিয়ে রাইখা দাও, পরে রাতের বেলা আমাকে দেখাইবে আলোটা। আচ্ছা, সেটাও তো সম্ভব না। সে কোনো মতে সম্ভব খুঁজে পাচ্ছে না। তার পরবর্তী কিছুক্ষণ না যাইতে যাইতে আবার চিল্লাই উঠছে, মানে যার উপরে জিন হাজির করছে মাসুদ, সে বলতেছে, হুজুর হুজুর দাঁড়ান, আরেকটা প্রশ্ন আছে। যদি শেষ প্রশ্ন যদি এটা পারেন তাহলে আমি কি করব? চলে যাব। আচ্ছা, ওরা বলতেছে, সেটা কি বলো, চেষ্টা করে দেখি। পরে বলতেছে যে কুকুরের লেজ যদি সোজা করতে পারেন তাহলে চলে যাব। কিন্তু মানে মজা করে বলছিল নাকি খুব সিরিয়াস মুডে? সিরিয়াস মুডে বলতেছে। মানে মাসুদ তো বলতেছে, আমরা তো দেখতে পাচ্ছি, তো খুব সিরিয়াস মুডে বলতেছে, যদি কুকুরের লেজ সোজা করতে পারো তাহলে চলে যাব। প্রশ্ন 3টা ছুড়ে দিল, কিন্তু সে এখন কিভাবে কি কাজ করবে সে করতে পারতেছে না, আন্দাজ করতে পারতেছে না। সে বলে, আচ্ছা দাঁড়াও দেখতেছি কি করব। তারপর উনি খুব মানে একটু হলেন, গরম হয়ে গেল, যে জিন ছাড়া সে খুব গরম হইয়া সে বলতেছে, তোমার সব প্রশ্ন যেগুলো করছো সব ঠিক আছে, তবে আমি তোমার প্রশ্ন মানতে নারাজ। আমি তোমার সাথে মানে চ্যালেঞ্জ করলাম, তোমাকে এখান থেকে সরাবো। আচ্ছা, এই কথা বইলা ওকে লাঠি আছে, লাঠি নিয়ে আসছে। লাঠি নিয়ে আসার পর সে বলতেছে, হুজুর হুজুর চলে যেতেছে, আমাকে মাইরেন না। পরে হুজুরে কি যেন পড়লো, পয়রা ঠুলে ওর প্রশ্নের উত্তর তো আর অ্যান্সার আসলো না। পরে হুজুরে পয়রা ওকে ফুটু দিল, পানি পান করাইলো। তারপর আপনার লাঠি দিয়ে আঘাত করতে চাইলো, লাঠির আঘাত বলে দরকার নেই, করা লাগবে না, চলে যাব। তখন হুজুরে বলতেছে, আচ্ছা যে চলে যাবি তাহলে পুরোপুরি চলে যেতে হবে। পুরোপুরি চলে যাব না, তবে আবার আসবো। আচ্ছা, আমি কিছুদিন পর আসতে পারি, এটা বলছে। না, তুই কিছুদিন পর আসতে পারবি না, চলে তো যাইতে হবে, পুরোপুরি চলে যেতে হবে, তুই আজীবনের জন্য এখানে আসতে পারবি না। আর যদি এখানে আসোস তাহলে তোকে বাইন্দা পানিতে ফেলাই দিব, তোর বোতলে ঢুকে আজীবনের জন্য সাগরে নিক্ষেপ করে দিব। আচ্ছা, তোরা বলতেছে, না না ঠিক আছে, আমি একেবারেই চলে যাব। তা হুজুরে খুব চিকিৎসা দিলেন। চিকিৎসা দেওয়ার পর হুজুরে যখন জিন চলে যায় তখন বলে কি, আমি চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে গেছে? হ্যাঁ, সালাম দিছি, কিন্তু সালাম দিয়ে যায় নাই। আচ্ছা, সালাম দিয়ে ওই সরছে, কিন্তু শরীর থেকে পুরোপুরি ভাবে যাচ্ছে না। তখন হুজুরে আবার খুব গরম হয়ে ওর শরীরে আঘাত করতেছে, প্রচন্ড আঘাত করতেছে। আমি দেখতেছি যে শরীরে দাগ হয়ে যাইতেছে, খুব ব্যথা পাইতেছে, কিন্তু আসলে ওটা জিনের গায়ে লাগতেছে। আচ্ছা, এই যে খুব চেঁচামেচি করতেছে। তারপরে জিন এক পর্যায়ে রাজি হলো যে আমি চলে যাব। তখন বলতেছে, আমি চলে যাব, যাইতেছি। কয়, না তুমি তো সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এবার তোমার শায়েস্তা করেই ছাড়বো। তখন এই বলে, হুজুরের পায়ের যে জুতাটা ছিল, যাবি যেহেতু আমার জুতাটা কামড় দিয়া যা, বাম পায়ের জুতা। তখন জুতা খুইলা দেয়, ও কামড় দেয়, কামড় দিয়া ওই কান ধরতে ধরতে পিছনের দরজাটা বের হয়ে যায় ঘরের। এটা আসলে হুজুর দেখেছেন বা আপনারা কিভাবে বুঝলেন যে কানই ধরেছে? বা মানে ও কান ধরছে, মাসুদ।
কিন্তু মাসুদ তো তখন আর কোনো বোধ শক্তি নেই, আচ্ছা ওটা ও জিনেই করতেছে। যখন জিন চলে যায় তখন অজ্ঞান হয়ে যায়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিন চলে যাওয়ার 4-5 দিন 10 দিন পর মাসুদ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আবার আসে, আবার আচ্ছা। পুনরায় পড়াশোনা শুরু করার পর মাসুদকে বলা হয়েছিল যে মাসুদ তুমি আর কখনো একা কোথাও যাবা না, আচ্ছা আর যদি যাও সঙ্গে কাউকে নিয়ে যাবে। তো মাসুদ খুব একটু বীরত্ব ভাব ছিল ওর মধ্যে, খুব সাহসিকতা দেখাইতো। মাসুদ একদিন দুপুরবেলা যখন ছুটি হয় তখন ওই বাগানের মধ্যে যেখানে ওকে জেনে ধরছিল সেখানে আবার যায়, আবার সাহস দেখানোর জন্য আবার যায়। ওখানে যে সারা দুপুর খেলাধুলা করে, সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে। সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করার পর যখন বাসায় ফেরার পর ওদের বাড়ির সামনে একটা কবরস্থান, ওই কবরস্থানে ও করে, ওরা কয়েক বন্ধু মিলে ওই চারা খেলে। চারা এক বন্ধু ফিকা লাগাইছে, ওইটা কবরের মধ্যে যায় পড়ছে। আচ্ছা তো কবরের মধ্যে যায় ওই চারা উঠাইতে গেছে। আচ্ছা চারা উঠাইতে যায় কবরের ভিতরে পালাই গিয়া অর্ধেক কবরের মধ্যে ঢুকে গেছে, মানে মাটি ভেঙে গেছে, কবর ভেঙে মাটি হ্যাঁ, ভেঙে ওর ভিতরে পা ঢুকে গেছে। অর্ধেক ঢুকে গেছে। মানে অটোমেটিকলি ওই মাটি ভেঙে ও ভিতরে গেছে। আচ্ছা তারপর ওর বন্ধুরা দৌড় পেরে গেছে, কি হয়েছে ভিতরে ঢুকে গেছে সন্ধ্যার সময়। আচ্ছা তখন ওকে টাইনা ওখান থেকে বাইর করে আনার পর অসুস্থ হয়ে যায়। সাথে সাথে হ্যাঁ, সাথে সাথে অসুস্থ হয়ে যায়, চোখ মুখ উল্টে যায়, কেমন যেন মানে আবল তাবল কথা বলে। মানে ওর মাকে বলতেছে তুই আমার এখান থেকে সইরা যা, ওর বাবাকে বলতেছে তুই আমার নিকট আসবি না, এরকম ভাষা ব্যবহার করতেছে। তার কিছুক্ষণ পর মাসুদের শরীর মানে কেমন যেন ফ্যাকাশে আকার ধারণ করতেছে। আমি দেখতে গেছিলাম, আমি শুই না, আমি গেছি। আচ্ছা তবে আর আম্মুকে বললাম যে আচ্ছা মাসুদ তো বলছিল না যে ও কোথাও যেন একা না যায়। হ্যাঁ, পরে আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা মাসুদ কি আজকে কোথাও একা গেছে? আমি জানি, আমি বলি নাই ওর আম্মুকে। আর আম্মু যদি রাখারাখি করে, আমি কই না 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 যায় নাই তো, এরকম একটা বইলা দিচ্ছি, মানে ওর পক্ষ নিচ্ছি। ওর আম্মু বলে যদি যায় তাহলে বলো। লাস্ট পর্যায়ে যখন দেখলাম না বলাটা উচিত, তখন বললাম যে একা একা গেছে। পরে ওর আম্মুকে ওই হুজুরে একটা গামছা দিছিল আর বলছিল তাবিজটা পেঁচে রেখে দিবে। আর মাসুদ ওই গামছাটা নিয়ে ওদিন আসছিল, আর গামছাটায় যে তাবিজটা পেঁচানো ছিল সেই তাবিজটা মাসুদ খুইলা মনে করছে একটা ময়লা ফালাই দিচ্ছে, গামছাটা ব্যবহার করছে, আর গামছাটা ওই বাগানে রেখে চলে আসছে। একদম আমরা আপনার কাছে আবার ফিরবো, আমাদের 1 ঘন্টা এরই মধ্যে প্রায় শেষ। আমাদের সাথে যারা আছেন তাদেরকে বলছি থাকুন আমাদের সাথে, ফিরে আসছি শিগগিরই। বেশ শুনছেন একরাম আমাদের সাথে আছেন। একরামের যে ঘটনাটি চলছিল আমরা সেই অংশে যাব। একরাম, তারপর এক পর্যায়ে ওর অসুস্থতা আস্তে আস্তে বাড়তে থাকে। পরবর্তীতে ওকে চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু আর কেউ ওকে মানে সাহস করে চিকিৎসা দিচ্ছে না। বলছে এবারে যে সমস্যাটা এটা ওকে আগেই বারণ করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, এটা আমাদের দ্বারা সম্ভব না, অন্য কোথাও দেখেন। আস্তে আস্তে করে ওর মানে পড়াশোনার প্রতি মনোযোগী কমে গেছে, এখন আর পড়াশোনা তেমন করে না। মাঝে মাঝে মাথা ঠিক থাকে, মাঝে মাঝে আওলা জেলে যায়। আবার দেখা যায় মাঝে মাঝে একা একা কথা বলে, এরকম একটা অবস্থা আইসা পড়ছে। তবে কি মোটামুটি একটু সুস্থ, যেটাকে সুস্থ বলা যায় না, তো মাঝে মাঝে তো বলতো যখন একটু সুস্থ হইতো তখন বলতো আমি কিছুরই ভয় পাই না, মোটামুটি ভাবে সব স্থানে আমি যাইতে পারি, রাত 1টা হোক 2টা হোক 3টা হোক 4টা হোক, আমি একা একা যে কোনো স্থান দিয়ে যে কোনো জায়গা দিয়ে আমি যাইতে পারি, এরকম বলতো।
আবার যখন অসুস্থ হইতো তখন তো অসুস্থ হয়ে যেত, আবল তাবল কথা হতো, পাগলামি করতো। এক পর্যায়ে বললো শিক্ষা প্রতিষ্ঠানে তোমার আর থাকার ইয়া নেই, ছাত্রদের সাথে রাব ব্যবহার, খারাপ ব্যবহার, কথাবার্তা উল্টাপুল্টা, পড়াশোনা ঠিক নাই। তা বললো যে বাসায় নিয়ে যান, বাসায় নিয়ে দেখেন, চিকিৎসা করেন, কি অবস্থা হয়। তো বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে ওর মানে কেমন যেন অবস্থা শুকায় যেতে থাকে, শরীর আস্তে আস্তে শুকায় যায়। এখানে এক জায়গায় নিয়ে যাওয়া হলো, তো বললো কি যে ওর শরীরে বদজিন এইভাবে আসর করছে যে ওর শরীরের রক্তের সাথে মিশে গেছে, ওর রক্তের সাথে জিন মিশে গেছে। এখন এই বদজিন ওর শরীরের রক্ত চুষে খাচ্ছে। আস্তে আস্তে দিন দিন যায়, দিন দিন শুকায়, দিন দিন যায়, দিন দিন শুকায়। এক পর্যায়ে মাসুদ হঠাৎ করে উধাও হয়ে যায়। ওর আম্মু বাড়ি থেকে ওর নানু বাসায় যায় একটা কাজের জন্য, কিছু সাময়িক সময়ের জন্য। বাসায় আসে, ওকে আর খুঁজে পায় না। আচ্ছা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, এখন আর খুঁজে পায় না। ওর আম্মু খুব কান্নাকাটি করে, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কিছু করে, কিন্তু কোনো মতেই মানে ওর সন্ধান পাচ্ছে না। ওর আম্মু রাতে ঘুমার সময় স্বপ্নে দেখতেছে যে ওই কবরস্থানে ওই যে বাগানটা আছে, সেই বাগানের নিচে যেই কাউতলা সে ওখানে খেলতেছে। ওর আম্মু রাতে উঠা ওই স্বপ্ন দেখা ওই ঘুমের চোখে উঠাই দরজা খুইলা বাহিরে দৌড় দিচ্ছে। আচ্ছা। ওর আব্বু উঠছে, বল তুমি কোথায় যাইতেছো, কোথায় যাও? সে বলতেছে যে ইয়া তো আসছে মাসুদ। ওরা আব্বু ওর আম্মুকে জড়াই ধরছে, কি বলতেছে, কোথায় আসছে? ও তো ওই এর নিচে গাবতলা খেলতেছে। তারপর তখন আর আম্মুর হুঁশ ফেরে, পরে বলে না তো আমি স্বপ্নে দেখলাম, কিন্তু স্বপ্নের মধ্যে দেখে আমি মনে করছিলাম এটা বাস্তব। আর আম্মু ফিরে নিয়ে আসে। তার একদিন রাতে এই একই অবস্থা, স্বপ্নে দেখে যে তার সন্তান ওই গাবতলার নিচে খেলতেছে। আচ্ছা। পরে দিনের বেলা ওর আব্বু ওর আম্মু সহ আরো কয়েকজন গাবতলার নিচে যায়, যা দেখে কতগুলো যে আপনার হাড্ডি পড়ে আছে ওখানে, কতগুলো হাড্ডি ওখানে পড়ে আছে। হাড় কিসের জন্য? আচ্ছা। পরে ওইগুলা দেখে ওর আব্বু আম্মু চলে আসে। তো ওর আব্বু আম্মু বুঝতে পারে না যে এগুলা কি হইতে পারে, এটা হয়তো বা কোনো পশু প্রাণীর ইত্যাদির হইতে পারে ইত্যাদি। এরকম করে দিন যাইতে থাকে, কিন্তু ওর সন্ধান মিলতেছে না, খোঁজ কোথাও। এক পর্যায়ে মাসুদকে অনেক দূর এক স্থানে পাওয়া যায়, কিন্তু সে এখন পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে। আর বলে যে আমার গামছা কোথায়? সেই গামছাটা কোথায়? আমার সেই গামছাটা দাও। আর যদি গামছাটা না দিতে পারো তাহলে আমাকে খেয়ে ফেলবে, আমাকে শেষ করে দিবে। কিন্তু আজও পর্যন্ত গামছাটার খুঁজে পাওয়া হয়নি, আর মাসুদকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। একরাম, আপনার কাছ থেকে দুটি ঘটনা আমরা শুনলাম, দুই ঘটনা দুই রকম। একটি আপনার নিজের দাদাকে নিয়ে শুনলাম, আপনার বন্ধুকে নিয়ে শুনলাম। হয়তো আপনার কাছে আরো কোনো ঘটনা রয়েছে, আরো কোনো অভিজ্ঞতা রয়েছে, আমরা সেগুলো শুনবো। কিন্তু তার আগে আমরা একটু টেলিফোনে কথা বলতে চাই। আমাদের সাথে অনেকেই সংযুক্ত হবার চেষ্টা করছেন অনেকক্ষণ ধরে, আমরা একটু কথা বলবো। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার পাশে যে রেডিও সেটটি আছে সেটি বন্ধ না করলে মূলত আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, আমি
আমি ঢাকা থেকে বলছি। জি বলুন থেকে। বলুন। মিরপুর থেকে বলছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আপনি আপনার কোনো ঘটনা বলতে চান আমাদের সাথে? আমার কাছে যে গল্পটি আছে সেই গল্পটি হলো গিয়ে আমার বাড়ি হলো গিয়ে ব্রাহ্মণ, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছেন? জি জি আপনি বলুন, আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হুম। ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা এখানে মনে করেন আমাদের এখানে দুইটি রাস্তা আছে, কেউ রাত্রে বেলা আসা যাওয়া করে না। হুম। এখন একটি রাস্তা আছে যেখান থেকে সবাই আসা যাওয়া করে, আরেকটি রাস্তা আছে যেখান থেকে কেউ আসা যাওয়া করে না। আচ্ছা এখন মনে করেন ওই জায়গাটা একটা মহিলা বলতেছে যে আজকে তো মেহমান আসতে করে, যা তুমি বাজার করে নিয়ে আসো। জি জি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলতে থাকুন। বললো যে তুমি বাজার করে নিয়ে আসো আর আমি এখানে ছেলেদেরকে নিয়ে বসি। আচ্ছা তারপরে তিনি বললেন যে ঠিক আছে, বেশি হয়ে গেছে, যাওয়া ঠিক হবে না। না না তুমি যাও। পরে মনে করেন তিনি গেলেন বাজারে। এখন যে রাস্তাতে সবাই আসা যাওয়া করে ওই রাস্তাতে গেলেন, যা তিনি বাজারে মাছ কিনলেন। মাছ কেনার পরে এখন আসার সময় বললেন যে এদিক দিয়ে তো শর্টকাট রাস্তা, এদিক দিয়ে চলে যায়। এদিক দিয়ে গেলে আরো অনেক রাত হয়ে যাবে, 10টা বেজে যাবে, তাই ওদিক দিয়ে চলে গেলে 8টা দিকে বাড়ি পৌঁছে যাবে। এখন আচ্ছা। তিনি কি করলেন, ওদিক দিয়ে রওনা দিলেন। কথা বুঝতে পারতেছি না। আপনি আপনার ঘটনাগুলো বলে যান, আমরা শুনতে পাচ্ছি। এখন মনে করেন ওই রাস্তাতে যাওয়ার পরে ওই রাস্তায় একটা বট গাছ ছিল। এখন দেখতেছেন হঠাৎ করে একটা আওয়াজ হতেছে, এক প্রকারের আওয়াজ হতেছে। পরে মনে করেন লোকটা ডরাই গেল, ডরায় গাছটার দিকে তাকা যায় কি সেখানে চোখ বড় বড়, কালো চুল, কি বড় বড় ভয়ঙ্কর চেহারা তার। কি করলেন, বললেন যে তুমি কি আমাকে দে, তো মাছটা না দিলে তোর যেতে দিব না। হয় না, আমি মাছটা তোকে দিতে পারবো না। এখন তিনি বলেন না, মাছটা আমাকে দে। বলেন যে মাছটা না দিলে আমি তোকে ছাড়বো না। এখন মনে করেন তো খাবোই, তোর মাছ তো খাবো। এখন তিনি কি করলেন, ওই খারাপ জিনিসটা ছিল ওনাকে মেরে ওনার কাপড় আর লুঙ্গি ওই গাছটাতে ঝুলিয়ে মাছটা নিয়ে সে তার রূপ ধরলো। রূপ ধরে ইয়াতে গেল, তার বাসায় গেছে। তার বাসায় যে বলে যে মেহমান কোথায়, মেহমান তো চলে গেছে, তোমার আসতে দেরি হয়ে গেছে। কি বলো? হ্যাঁ। এখন তুমি কি করবে? এখন তো ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে মাছটি বাজি করো। আর তার দুইটি ছেলে ছিল, একটি ছোট, আরেকটি বয়স 5 হবে, আরেকটি 1 বছর 2 বছর এরকম, মানে কোলের। আচ্ছা তারপরে এখন তার মাছটি বাজি করো, মাছ বাজি করে, মাছ বাজি করে, মাছ বাজি করে এনে দেয় আর খেয়ালায়, বাজি করে এনে দেয় আর খেয়ালায়। কি ব্যাপার? তার বউ বলতেছে কি ব্যাপার, অন্য কোনো দিন যে মাছ একটা জিনিস আনলে তার পোলা পানতে খায় না, আমার তো হাত আসে না, কারণটা কি? হঠাৎ করে তিনি রান্নাঘরের পিছন দিয়ে আসতে থাকে কি যে তার পাও দিতে উল্টাও, বুঝতে পারছেন? জি জি শুনতে পাচ্ছি। তার পা দিতে উল্টো। এখন তিনি দেখে মহিলাটা সাহস হারায়নি, সাহস না হারিয়ে মনে করেন এই মহিলাটা তার বাচ্চাটাকে, 2 বাচ্চা ঘুমিয়েছিল, তাদেরকে বললো যে চিমটি দিল, চিমটি দিয়ে 2টা বাচ্চা কান্না করতেছে। এখন কয় বাচ্চা কান্না করে কেন? বাচ্চাদের অনেক কষ্ট করছে, তাই তাদেরকে প্রসাব করে আনি, তুমি খাও। আমি বাচ্চাদেরকে প্রসাব করে আনি। ঠিক আছে যাও। মহিলাটা কিন্তু বুঝে গেছে যে এটা ওর স্বামী না, ঠিক আছে? আচ্ছা, মানে ওনার ভিতরে সন্দেহ তৈরি হয়ে গেছে। জি জি সন্দেহ তৈরি হয়েছে। পাও দিতে উল্টো না, জি। এখন পাও দিতে উল্টো, এনার একটু সন্দেহ হয়ে গেছে যে এটা আমার স্বামী না। আবার তিনার কাজ চলন উল্টো পাল্টা, যে এত জিনিস আনলো যে তার পোলা মানে কি করলো না, খাইতে বললো না, বা বললো না তোমার ডাক দাও, এরকম বললো না, ঠিক আছে? পোলা 2টা চিমটি দিচ্ছেন, পোলাটি কান্না করতেছে। এখন কয়
পোলা গান থেকে ওই রাক্ষসটা চাইছিল যে ওই পোলারের সবাই খেয়াল হইতে, কিন্তু মায়ের তো বুঝে গেল বাচ্চাদের চিন্তি দিয়ে কান্না করতেছে, তাদেরকে প্রস্তাব করে আনি তুমি খাও। এখন কি করলো, একজন কুলে নিচ্ছে আরেকজন হাত নিচ্ছে, সেটা দৌড়াইতে পারে এই 5 থেকে 6 বছরের ছেলে, ঠিক আছে। এখন মনে করেন বাইরে নেই, এরকম এক দৌড় দিল, তাদের আশেপাশে কোনো বাড়ি নেই, তাদের আলগা বাড়ি, মনে করেন আলগা, আমরা বলি আলগা বাড়ি, মানে আশেপাশে কোনো বাড়ি নেই। পরে তিনি গেল গিয়ে দৌড় মাইরান, দৌড়ের লগে ডাইরেক্ট আমার দাদির বাসায় গিয়ে কে কে আছে গো, আমাকে বাঁচাও, আমার বাঁচাও। আমার দাদি দরজা খুলে ঢুকা দিল। আমার দাদি আবার বহুত কিছু জানতে, কি হয়েছে এরকম এরকম। আর রাক্ষসটা তখন টের পেয়ে লেছে, বুঝতে পারছেন? জি, শুনতে পাচ্ছি। রাক্ষসটা টের পেয়ে এখন মনে করেন আমাদের বাড়ির উঠানে এসে কয়, আজকে বাচ্চা গেলি, তোর স্বামীরও খাইছি, তোর বউ তোরও খাইতাম, তোর পোলাবানও খাইতাম, কিন্তু তুই আজকে বাচ্চা গেলি, অন্য কোনো দিন দেখলে তোরে ছাড়বো না। আমার কথা বুঝতে পারতেছেন? এগুলো কি আপনারা নিজেরা শুনেছেন? আমার দাদি এখনো আল্লাহর রহমতে বাচ্চা আছে। আচ্ছা। তারপরে মনে করেন এটা মনে করেন ব্রাহ্মণবাড়ির কাহিনী, যে এটা আমার দাদি আমাকে যেমন বলছে আমি আর ওরকম বলতেছি। আমি বহুদিন ধরে চাচ্ছিলাম যে এরকম রেডিওতে বলবো, কিন্তু আসতে পারতেছি না। তা আজকে ফোন কল দেওয়ার বহু চেষ্টা করছি, অবশ্যই আপনারা রিসিভ করতেন। এখন তারা বলতেছে এবার জন্য বাচ্চা গেলি, কিন্তু সামনে থেকে আর বাঁচবি না। কিন্তু গ্রামের লোকেরা সবাই জানতো যে ওই রাস্তা দিয়ে খারাপ একটা জিনিস আছে, তাই ওই রাস্তা দিকে আসতো না। পরে মনে করেন তার বউ কান্দাছে, তার বাচ্চারা কান্দাছে। এখন সকাল হয়ে গেছে, সকালে যাওয়ার পরে দিন হয়েছে, 10টার দিকে বিল উঠছে। তখন বলে চলো যাই, যাইয়া দেখে আসি কি অবস্থা ওই গাছটা নিচ্ছে। দেখে কি গাছটার ভিতরে গাছটা নিচে তার স্বামীর কল্লাটা পরে রয়েছে, আর রক্ত, গায়ের ভিতরে কোনো রক্ত নাই। জি জি, গায়ের ভিতরে কোনো রক্ত নাই। তারপরে মনে করেন দেখে তার যে সাদা লুঙ্গি, সাদা শার্ট, এটা গাছের ভিতরে ঝুলা রাখছে। তখন মনে করেন কি কান্না এটা নিয়ে। পরে এখন এরকম আরেকদিন আরো 2টা লোকের সাথে ঘটছে, 2টা লোকের মাইরা মানে রক্ত খায়া কালা রাখছে এরকম। পরে একজন হুজুর নিয়ে আসলো, নাসিরনগর থানা থেকে একজন হুজুর নিয়ে আসছে, বড় কবিরাজ নিয়ে আসছে। এখন তিনি বলেন এই গাছটার ভিতরে একটা খারাপ একটা জিনিস বাস করে। হ্যাঁ আমরা জানি, আমরা আসা যাবোই না। অনেক কেন সাহস দেখা দিয়া দিকটা যায়, তার মনে করেন তাদের প্রাণও গেলায়। এখন বলে আমি তো এটাকে ধরতে পারবো, আমাকে সেই ক্ষমতা আছে, আপনারা আমাকে কিছু জিনিস দেওয়া লাগবে। বলে কি? যে বড় একটা ডেক, ওই যে ডেক দিয়ে বিরিয়ানি পরে বিরিয়ানি দেয় না, ওই ওরকম টাইপের আর কি ডেক। এরকম ডেক চায়, পরে লোহা চায়, লোহা তেল, পরে একটা ছাগল কুরবানি করতে হবে, পরে ছাগলের রক্ত দিয়া কি জানি করে ওইটাকে বলে কি করে লাই, মানে একটা পুতুল বানায় ফেলে। আচ্ছা, তারপর এখন যখন মনে করেন ওই জিনিসটাকে ওই তেলের ভিতরে চালানো হয়, তখন কেউ তো দেখে না, কিন্তু সবাই আওয়াজ শুনতে পারে, চিৎকার শুনে। এটা আমি আমাদের গ্রামের অনেকজনের কাছ থেকে শুনছি, সেটা আমার দাদির না, আমার দাদির যারা বোন আছে, পরে আরো অনেকজন আছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা, তাদের থেকে শুনছিলাম। এই কারণে আমি বহুদিন ধরে এটা বলতে চাইছি, কিন্তু আজকে বলতে পারলাম। এই এতটুকু। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি টেলিফোনে আমাদের সাথে কানেক্টেড ছিলেন। আপনার কাছ থেকে আমরা যে ঘটনাটি শুনলাম, ঘটনা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরকম অসংখ্য ঘটনার সাক্ষী আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, কিন্তু আমাদের হয়তো জানা হয় না, হয়তো আমাদের খুঁজে বের করা হয় না। আমরা চেষ্টা করি প্রতি শনিবার রাতে এমন একজন বন্ধুকে বা একজন অতিথিকে নিয়ে আসার জন্য, যার কাছ থেকে এমন ঘটনা শুনতে পাওয়া যায় কিংবা আমরা শুনতে পারি। আমাদের সাথে একরাম রয়েছে, একরামের কাছ থেকে আমরা আরো একটি ঘটনা শোনার অপেক্ষায় আছি। একরাম অপেক্ষা করছেন আমাদের আরেকটি ঘটনা বলার জন্য। একরাম, এটা আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। ওদের পাড়াতে এক মানে নদীর পাড়ে একটা বাড়িতে বসবাস করত একটা ফ্যামিলি। তো ওখানে দেখা যেত পাশে নদী, ওরা খুব
মানে একটি মধ্যবিত্ত ফ্যামিলি ছিল, আর তাদের ফ্যামিলির মানে সদস্য সংখ্যা ছিল প্রায় 8 জন। 4 জন ছিল মেয়ে আর 2 জন ছিল ছেলে আর বাবা মা। তাহলে এদের মধ্যে বাবা সব সময় ওই 2 ছেলেকে নিয়ে মাছ ধরতে যেত নদীতে। নদীতে মাছ ধরতে যাওয়ার সময় 2 ছেলেকে কাছে রাখতো। একদিন বাবা মাছ ধইরা নৌকার মধ্যে রাখছে, নৌকার মধ্যে রাইখা বাবা নৌকাটা ভিড়াইয়া আপনার পেশাব করতে গেছে। বলছে আমি একটু জরুরত সেরে আসি। জরুরত সারতে গেছে, সারতে যায় এখন বাবা দূর থেকে দেখতেছে যে আমার এক ছেলে আরেক ছেলেকে খেয়া ফেলাইতেছে। এটা দেখে খুবই ভয় পেয়েছে যে এক ছেলে আরেক ছেলেকে কিভাবে খায়। দেখেও জরুরত সারে নাই, খুব দ্রুত চলে আসছে। চলে এসে দেখে 2 ভাই ওই মাছ নাড়াচাড়া করতেছে, মাছগুলো দেখতেছে। তো বাবা বলতেছে তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আমরা ঠিক আছি। পরে বাবা বলল আমি কি যেন দেখলাম, হয়তোবা চোখে দেখছি, হয়তোবা সত্য না, তোমরা ঠিকঠাক আছো তো? বলে আমরা বাবা ঠিক আছি, কোনো সমস্যা নেই আমাদের। তো বাবা এদেরকে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে নিয়ে যাওয়ার পর ওরা 2 ভাইকে আর আনে নাই সাথে করে। পরের দিন তার ছোট ছোট 2 মেয়ে বলতেছে আজকে নদীতে মাছ ধরতে যাব, তো ভোর রাত্রে জালে মাছ আটকে এগুলো একা একা কষ্ট হয়, আমার সাথী যদি তোমরা 2 বোনে যাও তাহলে খুব ভালো হয়, আর নৌকার মধ্যে কোনো সমস্যা নেই। তাই 2 ভাই বলতেছে বাবা আমাকে সাথে করে নিয়ে যাবেন না আমাদের 2 ভাইকে? বলে না না থাক, আজকে তোমাদের 2 ভাইকে নিয়ে যাব না, আজকে তোমাদের ছোট 2 বোনকে নিয়ে যাবো, ওরা খুব শখ করছে আমার সাথে যাবে, মাছ ধরতে কিভাবে জালে মাছ আটকে কিভাবে ছাড়া এগুলো দেখবে, খুব শখ। তো ছোট 2 বোনকে সাথে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই নৌকার মধ্যে ছোট বোন আর ছোট বোনের যে বড় বোনটা, ওরা মাছ নাড়াচাড়া করতেছে, মাছ ধরতেছে। তো পিছন দিক থেকে ছোট বোন মাছ ওই যখন বাবা জাল টান দেয় তখন ও জাল ধরার চেষ্টা করে, নৌকায় জাল ধরার চেষ্টা করে, বাবাকে সহযোগিতা করে। তা উনিও খুব করতেছে, আনন্দের সহিত মাছগুলো ছাড়াইতেছে, বাবার সাথে করতেছে, হেল্প করতেছে। আবার দেখা যায় ও মাছ হাতে নিয়ে নাড়াচাড়া করতেছে। এই একটু একটু ফর্সা হওয়া শুরু হয়েছে, তখন পিছনের দিক তাকায় দেখে যে নৌকা চালাইতেছে, 2 বোনের সামনে রাখছে, সামনে রেখে সে আবার ওই পারে গেছে, নৌকার পার, সে জাল টান দিছে। আচ্ছা, জাল টান দিয়া সে জাল ধরে মাছ ছাড়াইতেছে। পিছনের দিক তাকায় দেখতেছে যে এক বোন আর এক বোনকে খেয়ে ফেলাইতেছে। একই দৃশ্য আগের দিনের মতো দেখছে, ছেলে ওই ছেলেকে খাইতেছে, এখন দেখে ছোট মেয়ে বড় মেয়েকে খেয়ে ফেলাইতেছে। আচ্ছা, সে ভয় পেয়ে গেছে। কিন্তু এই মাছ তো না ধরলে সে কিভাবে তার ফ্যামিলি চালাবে? সে মাছ বিক্রি করে, এটা দ্বারাই তার পরিবার পরিজন চলছে, চলছে। তো উনি কথাটা কাউকে বলেনি বাড়ির। আচ্ছা, এখন নিয়ত করছে যে বড় 2 মেয়ে তাদেরকে বলতেছে এই অবস্থা, বলতেছে না বাবা আমরা তো বড় হয়ে গেছে, আমরা কিভাবে যাই? বলতেছে তাহলে বাবা আমি বৃদ্ধ মানুষ কি করতে পারি? ওদেরকে নিলে সমস্যা হয়। পরে কয়েকদিন পর তার ওই 2 ছেলে মাছ ধরতে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, বাবা বাড়িতে থাইকা যান। কিন্তু ওই 2 ছেলে বলতেছে
এই বড়ই হয়েছে মোটামুটি। বলতেছে বাবা তুমি তো অসুস্থ, তোমার তো ওষুধ কিনতে হবে, চিকিৎসা করতে হবে, তাহলে তো আমাদের টাকা জোগানের দরকার আছে, তা আমরা যাই আজকে জাল পাইতে মাছ ধরি গে। তো দুই ছেলে আজকে সাহস করে আসছে। আচ্ছা, আয়সা ওই জাল পাচ্ছে, জাল পাইতে বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পর রাত্রে দুই ভাই ভোর রাত্রে উঠছে। ভোর রাত্রে উঠা ওই নদীর ধারে গেছে। নদীর ধারে যায় এখন মাছ টাছ উঠাইতেছে। এর মধ্যে ওই দুই ছেলের এক ছেলে পানিতে পড়ে যায়। পানির মধ্যে পড়ে যাওয়ার পর তাকে খুব উঠানোর চেষ্টা করে, কিন্তু সে আর উঠাইতে পারে না। খুব চেষ্টা করে। এক পর্যায়ে বলতেছে, ছেলে বলতেছে ভাইয়া তুমি আমার হাত ধরে টান দাও। আচ্ছা, কবে আমি উঠতে পারতেছি না, তো আমি খুব মানে কেমন যেন আমাকে নিচের দিকে টাইনে নিয়ে যেতেছে, আমি নিচের দিকে চলে যেতেছি। তো বড় ভাই এক পর্যায়ে তার হাত ছেড়ে দেয়। বড় ভাই হাত ছেড়ে দিয়েছে। ছোট ভাইয়ের হাত ছেড়ে দেয়, ও পানিতে পড়ে যায়, ও ওখানেই ডুবা যায়। তো ওই অবস্থায় মানে এক পর্যায়ে কেমন যেন হ্যাং হয়ে যায়, মানে ভালো মন্দর কোনো কিছু বাজ বিচার করতে পারে না, মাছ টাছ আর কিছু ছাড় নাই। ওই নৌকা সহ ও একা একা চলে আইসা পড়ছে। আচ্ছা, পরে ওর আম্মু বলতেছে, ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে, ও কোথায়? বলতেছে ও তো ইয়ের মধ্যে, পানির মধ্যে নামছে মাছ ধরার জন্য। তাই আমি খুব চেষ্টা করছি, ও আর ওঠে নাই, ওখানে থেকে গেছে। এই অবস্থা। কিছুক্ষণ পর যখন ফর্সা হইলে দেখে কি যে ওই ছেলে ওই ঘটনা বর্ণনা করছে, কিন্তু ওর আম্মু বিশ্বাস করেনি। ওর আম্মু বলছে না। তো কিছুক্ষণ পর ফর্সার পর ওই ছেলে ওই মাছের একটা হাড়ি নিয়ে ফিরে আসছে। বলতেছে মা এই যে মাছ আনছি, হ্যাঁ এটা রাখো। তো আর আম্মু খুশি হয়, মাছগুলো আনছে, মাছগুলো রাখছে, সবকিছু ওখানে। ওর বাবা তো অসুস্থ, তো মাছ বিক্রি করতে বলতেছে। ও বলে না না, এগুলো বিক্রি করা লাগবে না, অল্প মাছ পাইছি, এগুলো আমরাই খাই, বিক্রি করার প্রয়োজন নেই। তবে টাকা পয়সার জন্য কিছু বলে, কিন্তু যেই ছেলে, ছোট ছেলে, সে আর ওই কথা মানে কর্ণপাত করে না, শোনেও না। ওইটা বড় ভাইয়ের সাথে রাতে ঘুমায়। পরের দিন বলতেছে, ওই ছোটটাই বলতেছে যে মা আজকে আমরা সবাই যাব, দুই বোন আর আমরা দুই ভাই সবাই যাব, আমরা আজকে মাছ ধরবো, আজকে বেশি করে মাছ আনবো, জাল পাতবো, পরে বেশি মাছ হলে তো আমরা বিক্রি করব, বিক্রি করে ওখান থেকে টাকা হলে বাবার চিকিৎসা করব। তারা এই ছোট ভাই, ওই দুই ভাই আর ওই ছোট দুই বোন, পরের দিন মা খুব খুশি হয়ে পাঠায়। যখন এদেরকে দিয়ে মাছ জাল পাততে পাঠায়, সন্ধ্যার সময় তারা জালটার পাইতে চলে আসে। ভোর রাত্রে মাছ ছুটাইতে যায়। তো ছোট ছোট বাচ্চারা ওই নৌকা নিয়ে যায়, 4 জন যায়। আচ্ছা, 4 জন যায়। তবে ওই ছোট ছেলেটা নাকি মূলত ছিল বদজিন। ছোট ছেলেটা? হ্যাঁ, ও তো পড়েই যায়, কিন্তু ওই যে ছেলে যে বলে যে মা ও তো পানিতে পড়ে গেছিল, ওরা তার উঠাইতে পারেনি। কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসার পর ওর আম্মু আর এটা বিশ্বাস করে নাই, ওকে ঘরের মধ্যে রাখছে, খাওয়াইছে, দাওয়াইছে, সবকিছু করছে, ওদের সাথেই ছিল। পরে ওদের 3 বোন, ওই 2 বোন আর এই ছোটটা তো জিন, আর বড় ভাইকে নিয়ে যায়। পরে নিয়ে যাওয়ার পর ওরা একসাথে থাকে। মাছ টাছ যখন ওই ভোর রাত্রে বিশেষ করে জালে মাছ ছুটাইতে যায়, তখন ওই ছোট ভাই বড় ভাইকে ধাক্কা দিয়া ফালাই দেয় পানিতে। পানিতে ফালাই দেয় নৌকা সরাই ফেলায়। এক পর্যায়ে খুব সাঁতার সুতার কারে এক পর্যায়ে হরণ হয়ে যায়, ওখানে এসে মারা যায়। আর দ্বিতীয় যে 2 বোন থাকে, ওরা তো দুর্বল, ছোট ছোট, ওদেরকে এক এক করে ধাক্কা দা ফালাই দেয়। পরে ওই একা বাসায় ফিরে যায়। বলে কি আমার ওরা কই, ওরা তো যে জালে মাছ ধরতে নামছে আর ওঠে নাই।
পরে কয় ছেলের কথা জিজ্ঞাসা করে, ও কোথায়? ও তো আসে নাই। কয় তুমি আসছো কেন? ওদেরকে না নিয়ে? করা আসে নাই তো মা। কয় তুমি এই কথা যখন বলে তখন ওর শরীরের দিকে দৃষ্টিপাত করে দেখো ওকে মানুষের মতো লাগতেছে না। আচ্ছা, খুব ভয় পেয়ে যায়। এটা দেখে চিক করে দেয়, দেখে কি ওর শরীরের বড় বড় লোম ইত্যাদি একটা ভয়ঙ্কর একটা অবস্থা দেখতে পায় ওর মা। পরে ওইটাই বলে যে আমি তো তোমার সন্তান না। তোমার বড় ছেলে যেদিন ফার্স্টে যায় তখন আমি তোমার ছোট ছেলেটা পানিতে পড়ে মারা যায়, আমি মেরা ফেলাইছি। পরবর্তীতে আমি ওর রূপ ধারণ কইরা একদিন তোমাদের বাড়িতে ছিলাম, তারপরের দিন ওদেরকে নিয়ে আমি সবাইকে মেরা ফেলাই। আর ওর বাবা তো চিকুর দিয়া ওঠে, আমার সব সন্তান শেষ, আমার সব সন্তান শেষ। পরে ওর বাবা বলতেছে যে সব দোষে আমার। আমি দেখতে পাইছিলাম যে আমার ছোট সন্তান বড় সন্তানকে খেয়ে ফেলাইতেছে। পরে আমি দৌড় পেরে কাছে এসে দেখি যে ঠিক আছে। পরবর্তী দিন দেখি ছোট বোন বড় বোনকে খেয়ে ফেলাইতেছে। ওদিনকে আসি দেখি ওরা দুই বোনও ঠিক আছে। তবে এই কারণে আমি অসুস্থ হয়ে গেছিলাম ভয় পাইয়া। কিন্তু পরবর্তীতে আমি টাকার লোভে, মাছের লোভে আবার ওদেরকে পাঠাই, দুই ভাইকে পাঠাই। কিন্তু দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই মারা যায়। ছোট ভাই রূপ ধারণ করে ওই বজ্জিন আসে, আইসা ওদের সাথে একদিন থাকে। পরবর্তীতে ওই ছোটটা রূপ ধারণ করে সবাইকে মেরা ফেলায় পরিবারের। পরে ওর বাবা কিছুদিন অসুস্থ থাকে, অসুস্থ থাকার পর বাবাও মারা যায়। কিন্তু এটি নিয়ে পরবর্তীতে এটির কোনো সমাধান, মানে সমাধান তো আসলে নেই। মৃত্যু তো শেষ। মৃত্যু মানেই হচ্ছে একটি গল্পের শেষ হয়ে যাওয়া, একটি জীবনের শেষ হয়ে যাওয়া। কেন এই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো ঘটার কারণ কি, এগুলো কি কেউ কখনো খুঁজে বের করার চেষ্টা করেছে বা এগুলো কি খুঁজে বের করা গেছে? এই জিজ্ঞেস করা হয়েছিল ওখানে, কি বলতো কি যে নদীতে দেখা যায় এই যে ভয়ঙ্কর নদী, এটা নাকি একটা আসর ছিল, মানে নদীর মধ্যে মানে কি নাকি একটা খারাপ জিনিস ছিল। দেখা যায় তো এই নদীটা নাকি হঠাৎ করে মাঝে মাঝে পান্না রাস্তা ভেঙ্গে পড়তো। আচ্ছা, বর্ষার দিনে খুব একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতো। তো বলা হলো যে এখানে একটা খারাপ জিনিস আছে। তো এই বাবা উনি এইখানেই সবসময় ইয়া করতো, মাছ ধরতো, যাতায়াত করতো, মানুষ নিষেধ করতো, বলতো তুমি এত গভীর রাতে এখান দিয়ে কিনে এইগুলো করার কি দরকার? মাছ তো তুমি দিনের বেলাও ধরতে পারো, বা তুমি রাতে একা একা তোমার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে আসো, এরকম বুঝ দিত। কিন্তু কি বা কি কারণে এটার অনুসন্ধান করে পায়নি। একরাম, আপনার কাছ থেকে আমরা 3টি ঘটনা শুনলাম। আমাদের সাথে আরো অনেক বন্ধুরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। তার আগে টেলিফোনে কে আছেন আমার সাথে, তার গল্প শোনার চেষ্টা করব যদি তার কাছে তেমন কিছু থাকে। হ্যালো, কে বলছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি সাইমন হাসান আবির বলতেছি, ঢাকা থেকে। আবির, কি বলতে চান আমাদের? তো অনেকদিন ধরেই শুনি, তো আমার ছোট্ট একটা ঘটনা আছে যেটা আমি শেয়ার করতে চাই। জি নিশ্চয়ই আবির। আমার বয়স যখন 10 থেকে 12 বছর, কেটে যাওয়ার অভিজ্ঞতা আমাদের নতুন নয়, সেই অভিজ্ঞতার মধ্যে আজও পড়লাম। পরবর্তীতে আরেকটি ফোন আমি নেওয়ার চেষ্টা করছি। হ্যালো, সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ মুন্না বলছি, গাজীপুর থেকে। জি মুন্না, বলুন। আসলে প্রথমে যেটা বলতে আর কি, অনেক কষ্ট করে ট্রাই করে লাইনটা পেয়েছি, এর জন্য অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। ধৈর্য ধরে আপনি আমাদের সাথে চেষ্টা করে গেছেন। জি, আমি যে ঘটনাটা বলবো, ঘটনাটা একটু বড় হবে আর কি, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি আর কি। মুন্না, আমাদের হাতে সব মিলিয়ে এখন 16 মিনিট সময় রয়েছে। আমরা আপনার জন্য বড়জোর 10 থেকে 12 মিনিট সময় হয়তো দিতে পারবো। এর মধ্যে আলাপ হয়ে যাবে।
আমি ঘটনাটা শুরু করি। জি। ঘটনাটা বেসিক্যালি আমি শুনছি আমার এক বন্ধুর কাছ থেকে। হুম হুম। তো ওর মার সাথে ঘটে ঘটনাটা। গার্মেন্টস কর্মী। আচ্ছা। তো হ্যাঁ, আর অনেক সময় কি হয় কি ওনার নাইট ডিউটি করে যায়, তো আস্তে আস্তে প্রায় 3টা বাজে। আর যে রাস্তাটা যে রাস্তার জন্য সবসময় বাসায় ফিরেন একজন সাথে পায়, কিন্তু মাঝে মধ্যে আবার একা আসতে হয়। তো ওই বৃহস্পতিবার দিন রাত্রে 3:30টার দিকে আমার ছুটি হলে উনি যাবেন আসতে থাকেন। তো ওনার পিছনে আর কি ওনাকে একজন ডাক দেয়। ওর নাম ছিল রহিমা। যে বলে যে রহিমা শোনো। তো উনি পিছনে ঘুরে তাকিয়ে দেখেন যে ওনার বাড়ি মানে উনি যে বাসায় থাকেন তার পাশের বাসায় এক মহিলা তাকে ডাকছে। তখন উনি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, আপনি এত রাত করে কোথা থেকে? তো বলে যে আমি তো বাড়িতে গেছিলাম, সেখান থেকে আসলাম, তুমি কোথা থেকে আসলা? তো আমার অফিস থেকে এসে এই কারণে একা একা কেন, তোমাকে ভয় করে না? না না, কোনো ভয় করে না। আচ্ছা ঠিক আছে। দুজন কথা বলতে বলতে পাশে চলে আসে। এসে উনি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেয়, নেওয়ার পরে ঘুমিয়ে যায়। কিন্তু পরের দিন সকালবেলা যেটা হয় সেটা শুনে যে মহিলার সাথে ওনার দেখা হয়েছিল, উনি গতকাল মানে ওনার সাথে যেদিন রাত্রেবেলা দেখা হয়েছে সেদিন সন্ধ্যার সময় তিনি মাগরিব আজানের সময় মারা যায় আর কি। খুব ভয় পায়। তার বেশ কিছুদিন কেটে যায়। এরপরে তার ফ্যামিলিরা দেখে যে তার ভিতরে একটা মিসবিহেভ। উনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, ঘুমান না, কাজ করে না ঠিক মতো, এবং মাঝে মাঝে রাত্রেবেলা একা ঘুম থেকে উঠে কোথাও চলে যায়। পাওয়া যায় অনেক দূরে, মানে এই বাড়ি থেকে প্রায় 35 মিনিটের দূরত্বে আমাদের ওখানে একটা শ্মশান ঘাট আছে গাজীপুরে। ওখানে মাঝে মাঝে ওখানে পাওয়া যায়। হুজুর বলে যে আসলে ওটা কোনো মহিলা ছিল না, ওটা তো মহিলা জিন ছিল। ওই জিনটা তোমার মাকে আঘাত করেছে, এটা তো আমার দ্বারা সম্ভব না। তো এর জন্য কি করতে হবে, তোমাকে একটা হুজুরের ঠিকানা দিচ্ছি, ওখানে যেতে হবে। তো হুজুরের ঠিকানাটা ছিল আপনার ওই রাজশাহীতে। তো ওখানে আমরা যাই, কিন্তু আনফর্চুনেটলি ওখানে যে ওই হুজুরকে পায় না কি। বলে যে আপনি তো কিছুদিন পর আসেন, উনি তো হজে চলে গেছে, তো হজ থেকে ফিরে না আসা পর্যন্ত আর কি ওর সাথে তো দেখা হবে না। পরের রাত তখন ওনার ফিরে আসে, মানে খুব গুরুতর অবস্থা হয়, শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। মানে এতটাই অবস্থা খারাপ হয়ে যায় যে নিজের হাতের গোস্ত, পায়ের গোস্ত মানে নিজেই দাঁত দিয়ে কামড়ে খায়। তারপরে আপনার মাঝে মাঝে ঘরের ভিতরে ইঁদুর বা বিড়াল এসব জাতীয় মানে ধরে ধরে এগুলোর মাংস, কাঁচা মাংস চাপিয়ে খায়। তো কন্টিনিউ এরকম হতে থাকে আর কি। অবস্থাটা এত খারাপ পর্যায়ে চলে যায় যিনি বাঁচবেন না এরকম একটা অবস্থা। যাই হোক, তারপর ওখানে যোগাযোগ করার পরে, রাজশাহীতে যোগাযোগ করার পরে ওই হুজুরের কাছে যায় ওনাকে নিয়ে। তখন ওনাকে একটা ঘরে নিয়ে যায়, ওনার ছেলে, ওনার একটা মেয়ে, আর উনি আর ওনার হাজবেন্ড আর ওই হুজুর থাকে। মানে হুজুর বলে যে আমি এখন এই মহিলাকে যে দিন বধ করেছে বা তাকে আমি হাজির করব, কিন্তু কেউ কোনো কথা বলবেন না। আমি যা জিজ্ঞেস করবো দিনকে আপনারা শুধু শুনবেন, যদি কোনো প্রশ্ন করার থাকে সেটা আমার মাধ্যমে করবেন, আপনারা কেউ জিজ্ঞেস করবেন না, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো সব আয়োজন করার পরে ওই দিনকে ডাকা হয়। তো যে আসলে তুমি কেন ওকে জ্বালাতন করছো কেন, বা কি সমস্যা তোমার, কি কারণে তুমি এর কাছে এসেছো কেন? তখন বলে যে আসলে আমি যে রাস্তায় যে চলাচল করি, ওই মহিলা ওই রাস্তায় আমার ছায়ার উপরে পা দিয়েছে, এতে আমি কষ্ট পেয়েছি, এর কারণে আমি ওকে ছাড়বো না, ওকে আমার সাথে করে নিয়ে যাবো। হুজুর বলে যে না, এটা আসলে সম্ভব না, এভাবে তো কাউকে নিয়ে যাওয়া সম্ভব না। কেন, তোমার তো সে তো ইচ্ছা করে তোমার পায়ে পাড়া দেয়, তোমার ছায় পাড়া দেয়নি আর কি। তো অনেক কষ্টের পরে দিন রাজি হয় যে আমি ছেড়ে যাবো, কিন্তু তাদের একটা শর্ত আছে। হুজুর বলে যে কি শর্ত? আসলে এই যদি একটা লাল মোরগ একদমে কিনে আর একটা গামছা দিয়ে মরে যদি শ্মশান ঘাটে ছেড়ে আসা যায়, তাহলে আমি চলে যাব। তো
তারপর ওই দিনকে নাম বলা হয় যে তোমার নাম কি, তখন ও বলে যে আমার নাম হচ্ছে কাইয়ুম। তো বলে যে তুমি মহিলাদের রূপ ধরে কেন ওনাকে আচর করেছিল, তুমি তো একজন পুরুষ দিন। তখন উনি বলে যে আসলে আমি যদি পুরুষ হয়ে ওনাকে ডাক দেই তাহলে হয়তো ও ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে পারতো, তাই এর কারণে আমি মহিলা শরণাপন্ন নেই, আর যাতে ও আমার মানে ডাকে আকৃষ্ট হলে আমি ওর উপর বধ করতে পারি। এইভাবে ওই জিনকে ছাড়াই কোন রকম, কিন্তু মাসখানিক পর ওই জিন মানে ওনার উপর আবার হাজির হয়। এরকম প্রায় চলার পরে অনেক জায়গায় ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনোভাবে কাজ হয় না। সেই সময় সে আর কি মহিলাটা মারা যায়। আর আমার একটা ছোট্ট ঘটনা আছে যেটা মানে আমার নিজের, সেটা হলো আমি মানে কাজ করি তো গাড়ির ড্রাইভার, অ্যাম্বুলেন্স হাসপাতালে। তো আমি একটা লাশ নিয়ে এক সময় রওনা দিয়েছিলাম, ওটা বগুড়ায় যেতে হবে। বগুড়ার পূর্ব নামে একটা গ্রাম আছে, ওই গ্রামে আর কি। লাশটা হচ্ছে আপনার সুইসাইড করা লাশ। লাশটা রিসিভ করছিলাম আমি আমাদের গাজীপুর সদর হাসপাতাল থেকে। ওই গাড়িতে বেশ কিছু সমস্যা ছিল, যেমন গাড়িটা একদম নিউ ছিল, গাড়িতে কোনো সমস্যার কারণ ছিল না। গাড়িটা যখন নিয়ে যাই দেখা যায় যে আমি একাই ছিলাম, আর কেউ ছিল না, কিন্তু আমার কানে একটা ফিস ফিস শব্দ আসে যে এই তুমি এই লাশ নিয়ে যাচ্ছ, তোমার তো অনেক সমস্যা হবে। কিন্তু আসলে আমার আশেপাশে কেউ ছিল না। তো আমি প্রচন্ড ভয় পাই এবং একটা দোকানের সামনে দাঁড়াই। দাঁড়ানোর পরে পানি টানি খাই, আবার একটা স্মোক করার অভ্যাস, স্মোক করে আমি আবার গাড়িটা চালানো শুরু করি। বেশ কিছু দূর যাওয়ার পরে যেটা মনে করি যে গাড়িটা একটু হালকা লাগছে, তখন আমি পিছনে গিয়ে অ্যাম্বুলেন্সের খুলে দেখি ওখানে লাশ নেই। আশেপাশে অনেক জায়গায় খুঁজি, কোনো জায়গায় লাশ না পাওয়ার পরে আমি তখন গাড়িটা ঘুরে আবার মানে উল্টো দিকে উদ্দেশ্য করে রওনা দিই, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও লাশ পাই না। লাশ না পাই তখন আমি অ্যাম্বুলেন্স নিয়ে ফিরে আসি। ফিরে আসার পর যেটা শুনি যে লাশই আমি নাকি অ্যাম্বুলেন্সে তুলে নিই, অথচ আমার সামনে হাসপাতালে আরো কর্তৃপক্ষের সামনে লাশটাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। এর সাথে আমি কোনোটাই মিল পাই না যে কিভাবে লাশ ওখান থেকে সদর হাসপাতালে পৌঁছালো। ঘটনাটা আমার একা না, অনেকেই প্রত্যক্ষদর্শী এই ঘটনার। এতটুকু ছিল ঘটনা। আর একটা কথা বলতে চাই কি ভাইয়া, যে আপনারা যদি আপনাদের এই প্রোগ্রামটা তাবিজ অনেক সুন্দর একটা প্রোগ্রাম, একটা মেল সিস্টেম করে ইমেল, যেখানে সবাই ঘটনা পাঠাবে, সেই ঘটনাগুলো যদি আপনি পড়ে শোনান। আর আমিও ইচ্ছুক যে আপনাদের তাবিজে সব ঘটনা বলবো। আমার অনেক ঘটনা আছে যেগুলো ফোনে আসলে বলা সম্ভব না, ওভাবে ঘটছে। অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে আরেকটু কথা বলতে চাই। আমাদের এই আয়োজনটি যখন হয়, অনেকেই আমাদেরকে SMS লেখেন, অনেকেই আমাদেরকে কমেন্ট করেন। এর মধ্যে কেউ কেউ আসলে বলেন যে এই কথাগুলো বা এই ঘটনাগুলো বানানো, এই ঘটনাগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। আপনি উৎসাহী হয়ে, নিজে উৎসাহী হয়ে আমাদেরকে ফোন করেছেন। আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর একটু চাই, আসলে কি বাস্তবের সাথে এরকম ঘটনা কি ঘটে, বা আপনারা কি বা আমরা কি এগুলো ফেস করি? ঘটনা হচ্ছে যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের কোরআনে কিন্তু স্পষ্টভাবে জিনের উল্লেখটা আছে, জিন এবং মানব এই দুটো জাতির কিন্তু স্পষ্ট। আসলে হয় কি, এই যে ভূত, প্রেত, প্রেতাত্মা, অতীত আত্মা এইসব বলতে কিছুই নেই, এগুলো হচ্ছে বদ জিনের কাজ। আর একটা জিনিস হচ্ছে যেটা আমাদের প্রত্যেক মানুষ, যেমন মানুষ মৃত্যু করে একই মানুষকে দেখে, আসলে এটা হচ্ছে তার সাথে যে কারণ থাকে, প্রত্যেকটা মানুষের সাথেই কারণ থাকে। কিছু কারণ থাকে মানে ভালো এবং কিছু কারণ থাকে খারাপ। যারাই মানে বদ জিনগুলো আসলে আর কি মানুষের রূপ ধরে, বিভিন্ন ধরনের রূপ ধরে মানুষকে ভয় দেখায়। ফোনে আপনি সংযুক্ত ছিলেন, আপনার জন্য শুভকামনা রইল, নিরাপদ থাকবেন। যেহেতু আপনি পেশায় আসলে একজন গাড়ি চালক, আপনাকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয়, অনেক সময় ফাঁকা পথ থাকে, অনেক সময় একা গাড়ি চালান। নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, এবং যেহেতু আপনি এগুলোর মুখোমুখি হন, এগুলোর সামনাসামনি হতে হয়, কোনো একজন প্রসিদ্ধ আলেম বা প্রসিদ্ধ কারো কাছ থেকে কোনো ধরনের যদি দেহবন্ধকের ব্যাপার থেকে থাকে, বা যদি আপনি মনে করেন যে এগুলোতে কাজ হয়, তাহলে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন।
শেষ ভাগে পৌঁছে গেছি আমরা। আছি আপনার সাথে, আমার সাথে একরাম ছিলেন। একরামের কাছ থেকে অনেকগুলো ঘটনা শুনেছি। একরাম, আমরা একদম শেষ দিকে পৌঁছে গেছি। আপনি সম্ভবত আপনার শিক্ষা মাদ্রাসা লাইনের পড়াশোনা আপনি করেছেন, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু জানতে চাই। আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি হাফেজ মাওলানা। হাফেজ মাওলানা। অনেকেই আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেন এবং অনেকেই আমাদের কাছে জানতে চান যে এই ধরনের অবস্থার মধ্যে যদি পড়ে কোনো মানুষ, তাহলে সেটা থেকে উত্তরণের উপায় আসলে কি? যেহেতু আপনি ধর্মীয় বিধি নিষেধগুলো খুব ভালো করে জানেন, সেক্ষেত্রে আপনি কি তাদের জন্য কোনো কিছু বলতে পারেন? আমি তাদেরকে বলবো, একটা সূরা আছে, সূরা তাকে 4 কুল বলা হয়। সূরা কুলহু, ইখলাস বলা হয়, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন। এই 4টা সূরা পড়ে যদি শরীরে ফু দেওয়া হয় তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আচ্ছা। যদিও ভয় পায়, ওটা দেখা যায় ভয়টা মানে নিজের মনের মধ্যে বেশি একটা, আচ্ছা, মানে কাল্পনিক বিষয় হয়ে থাকে। ওই মনের মধ্যে যেগুলা গভীর কল্পনা করে ওটাই হয়তো স্বপ্নে দেখে বা ইত্যাদি চোখে আবসা কিছু দেখে ফেলে। তবে সূরা যদি পড়া হয় তাহলে কোনো জিন ভূত কিছুতেই ক্ষতি করতে পারে না। আর আয়াতুল কুরসি আছে, ওটা পড়লো, এবং কি এটা দ্বারা প্রমাণ। আচ্ছা। যদি ভয় কখনো নিজেও আমি পাইছি কয়েকবার, তবে আমি যখন এই সূরা পাঠ করছি, এই 4 কুল পড়ছি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে। আরেকটি ব্যাপার, জিন সম্পর্কে অনেকের অনেক ধরনের ধারণা থাকে, জিন সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা অনেকের থাকে, কিন্তু যতটুকু আমার ছোট্ট অভিজ্ঞতা বা আমার ব্যক্তি অভিজ্ঞতায় আমি জানি যে এই জিনদের মধ্যে 2টা প্রকার আছে, ভালো জিন এবং খারাপ জিন। আপনি কি একটু আমাদের যারা শুনছে এই মুহূর্তে তাদেরকে বলতে পারবেন জিনরা সাধারণত কোন কোন জায়গায় বসবাস করে, কোন কোন জায়গায় আসলে তারা থাকার সম্ভাবনা বেশি থাকে এবং কোন কোন জায়গায় এড়িয়ে চলা উচিত? জিন মানুষের তুলনায় 10 গুণ বেশি বা তার চেয়েও বেশি। জিন সচরাচর সব স্থানে আছেন, বিরাজমান, তবে বিদ্যমান। তো ব্যাপারটা হয়েছে, বিশেষ করে আমরা যখন আমাদের উলট পালট বা আমাদের কিছু দুর্বলতার কারণে ওরা সুযোগ পেয়ে বসে, কারণ মানুষদেরকে ওরা অবশ্যই ভয় পায়। মানুষের সম্মান, মানুষের মর্যাদা একটু বেশি ওদের থেকে। আচ্ছা। তবে কেউ যদি বিশেষ করে যখন বাথরুমে যায় তখন বাম পা দিয়ে প্রবেশ করে, মাথা ঢেকে রাখে, নিজে নাপাক অবস্থায় না থাকে, যখন একা একা যায় তখন নিজেকে একটু সাহসিকতা অবলম্বন করা চাই। তারপরে এমন স্থান দিয়ে না যে স্থান দিয়ে সচরাচর খুব মানে নাপাক, বাথরুম ইত্যাদি, ওইসব আনাচে কানাচে ঘরের যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় ওই সব স্থান থেকে যদি একটু বেঁচে থাকে তাহলে সম্ভব। আর বেশিরভাগ দেখা যায় ওই সব স্থান থেকে ধরে, দেখা যায় যে কোনো জায়গায় পেশাব করে, বাথরুম করে, নির্দিষ্ট স্থান ছাড়া যে কোনো জায়গায় করতেছে, আর নিজেও নাপাক অবস্থায় থাকতেছে, শরীর নাপাক রাখে, এরকম। এটাই বেশ সমস্যা। জিন যখন বলে আসর করে তখন দেখা যায় বলে যে ও নাপাক ছিল, ও আমাকে আঘাত করছে, ও আমার উপরে পানি ফালায়, ও আমাকে লাথি দেয়, ইত্যাদি ইত্যাদি। থেকে একদম শেষ মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিলাম, যেগুলো হয়তো আমাদের যারা শুনছেন, আমাদের সাথে যারা থাকেন প্রতিদিন, যারা আজও ছিলেন, তাদের হয়তো কোনো উপকারে আসতে পারে, হয়তো তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এটি কাজে লাগতে পারে। আজকের মতো বিদায় নেব আমরা। একরামকে সাথে নিয়ে রাশেদ চলে যাব। আছে Capital FM 94.8 দেশের নাম্বার 1 মিউজিক স্টেশন।